হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণই সুন্দর একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো গ্লোরি। আর এখানে আমার ভীষণ পছন্দের অভিনেতা অভিনয় করেছে, আর সেজন্য স্পেশালি এই ড্রামাটা আমি এক্সপ্লেন করছি। আর এত বড় ভিডিও নিয়ে এসেছি প্রথম পার্টেরই। যাই হোক, বেশি কথা বাড়াবো না। ড্রামাতে কি সুন্দর সুন্দর হিরো আছে, দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে। বড়লোক বাড়ির বড় মেয়েকে বিয়ে করতে এখানে লাইন পড়ে যায় শত শত ছেলের, আর তার ভিতর থেকে ওই বাড়ির মেয়ে নাকি পছন্দ করে তার বাড়ির কাজের লোককে। তাহলে কেমন হবে গল্প নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার গল্প শুরু করা যায়। ড্রামার শুরুটা হয় একটা নিশীথ রাতের ঘটনার মধ্য দিয়ে। শুরুতেই দেখানো হয় ড্রামার নায়িকা রংশানকে। সে হলো রং পরিবারের বড় মেয়ে। আজকে সে একজন লোককে ধরেছিল যে তার চায়ের এস্টেটে কাজ করে। রং পরিবার মূলত চায়ের বিজনেস করে। ই নামের এই মেয়েটা শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল এখানকারই এক কর্মচারী। রংশান সেটা জানতে পারে। রংশান তখন সেই লোকটিকে শাস্তি দিতেই মূলত এখানে এসেছিল। লোকটি রংশানকে প্রথমে তো অনেক সরি টরি বলে, কিন্তু রংশান এই সব কথা একদম বরদাস্ত করে না। কারণ একটা মেয়ের সঙ্গে অন্যায় করা হয়েছে, আর একটা মেয়ের সঙ্গে অন্যায় হয়ে একটা লোক পার পেয়ে যাবে, লেডি রং সেটা কখনোই হতে দিবে না। আর সেই মেয়েটি কিনা আবার তার সঙ্গে একই সাথে চায়ের স্টেটে কাজ করে, তারই একজন কর্মচারী। তার সঙ্গে এরকম অন্যায় সে কিভাবে হতে দিতে পারে। ঘটনার ভিতর দিয়ে সকাল হয়ে যায়। লেডি রং ইকে বলে, আমি চাই আমার চায়ের ব্যবসা পুরো দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ুক। চোখে নতুন স্বপ্ন নিয়েই মূলত ড্রামাটা শুরু। এরপরে কয়েকটা মাস কেটে যায়। আমরা দেখতে পাই কিছু লোকজন যারা মানুষদেরকে কিডন্যাপ করতো। ঠিক তখনই আমরা এই ড্রামার মেইন লিডকে দেখতে পাই। ওর নাম হচ্ছে লু জিয়াংলাই। সে হচ্ছে ইম্পেরিয়াল ম্যাজিস্ট্রেট। সে মূলত জানতে পেরেছে বিভিন্ন মেয়েরা কিছুদিন ধরে গায়েব হয়ে যাচ্ছে, আর কিছু ডাকাতেরা তাদেরকে গায়েব করে দিচ্ছে। সেজন্য লু জিয়াংলাই এসেছিল এই কেসটি ইনভেস্টিগেট করতে, এবং যথারীতি সে ধরেও ফেলেছিল। এখানে যে মেয়েগুলোকে বন্দি করে রাখা হয়েছিল, লু জিয়াংলাই সেই সমস্ত মেয়েদেরকে ছাড়ানোর ব্যবস্থা করে। আর ওর ভিতরেই আমরা রংশানকে দেখতে পাই। এরপরে একটা ফ্ল্যাশব্যাক দেখি। রংশান মূলত একটা নতুন এস্টেট থেকে অনেকগুলো চা নিয়ে তার এস্টেটে ফিরছিল। তখনই তার উপরে হামলা হয়। কিছু ডাকাত তার সমস্ত চা পাতাগুলোকে ডাকাতি করে নিয়ে যেতে চেয়েছিল। রংশান মূলত নিজেকে প্রোটেক্ট করতে পারে, কিন্তু তার সত্ত্বেও ও নিজে নিজেই ডাকাত দলের হাতে ধরা দেয়, এটা দেখার জন্য কে বা কারা এই ডাকাতিটা করছে। সেজন্য ও নিজেই এখানে এতদিন বন্দী হয়েছিল। আর আজকে যখন ও ছাড়া পায়, তখন ও জানতে পারে যে ইম্পেরিয়াল ম্যাজিস্ট্রেটই ওদেরকে ছাড়িয়েছে। রংশান জানতো যে ও খুব দ্রুতই ছাড়া পাবে। রংশান যখন হেঁটে যাচ্ছিল, তখন ও একবার নিচের দিকে তাকায়, যেখানে লু জিয়াংলাই দাঁড়িয়েছিল। ওর দিকে একবার সুন্দর করে তাকিয়ে ওকে দেখে নেয়। যদিও এখনো রংশান ভালো করে জানেই না এই ম্যাজিস্ট্রেট একজন ভালো মানুষ নাকি একজন খারাপ মানুষ। শুধু একবার চোখাচোখি হয়। এরপরে দেখতে পাই এই কেসের সাথে সাথে আরো বেশ কয়েকটা কেসও এখানে বের হয়ে গিয়েছে। এদিকে লেডি রং নিজের বাড়িতে ফিরে এসেছিল। রং পরিবারের বড় মেয়ে এসে, তার একটা আভিজাত্য আছে, নিজের পরিবারে একটা ধার আছে। এটা হলো ওর একটা ভাই, মানে সিবলিং, ওরা অনেকগুলো ভাই বোন। এর নাম হলো রং চাং। তো এই মূলত এই ডাকাতিটা করিয়েছিল। সে চেয়েছিল তার বোনের কাছ থেকে সমস্ত চা পাতা নিয়ে নিতে। রংশানের যতগুলো ভাই বোন আছে তারা সবাই ওকে ভীষণই হিংসে করে, কারণ ও এই বিজনেসটা এত ভালো বোঝে। এজন্য সবাই ভাবে যে ওকেই মনে হয় ওর দাদিমা সমস্ত বিজনেসটা দিয়ে দেবে। তাই সবাই রংশানের ক্ষতি করতে চাইতো। রংশান জেনে যায় যে ওর ভাইও এর সঙ্গে জড়িত ছিল, তাই ওকে থাপ্পড় মেরে এখান থেকে চলে যায়। এবং এখানকার মানে রং পরিবারের যে প্রধান পরিচারিকা আছে, সেই পরিচারিকা আপাতত রংচানকে বলে যে সে নিজের ঘর থেকে বের হতে পারবে না, আর 7 দিন তাকে কোনো খাবার দেওয়া হবে না। প্রতি স্পেনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা এখন অনেক সহজ হয়ে গিয়েছে, এবং ইতোমধ্যে এটি অনেকেই করে ফেলেছে। আজাদ, আফরা এবং হাসিবকে অনেক ধন্যবাদ, তারা এটি চেষ্টা করেছে এবং ইতোমধ্যেই জিতেছে। আপনিও এটি চেষ্টা করতে পারেন। আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। এরপরে সেই টাকা বিকাশ, নগদ, রকেট এবং উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। তো আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? আমার বায়োতেই লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন।
এদিকে লু জিয়াংলাইকে দেখতে পায়। লু জিয়াংলাই যেহেতু একজন ইম্পেরিয়াল ম্যাজিস্ট্রেট, তাই সে তার ঊর্ধ্বতনের কাছে এসেছিল যে কেসগুলো সে ইনভেস্টিগেট করছে সেই সমস্ত জানাতে। কিন্তু এখানে লিনজি শহরের একজন পারফেক্টের সঙ্গে ওর দেখা হয়। লিনজি শহরের এই পারফেক্ট মনে মনে আবার লু জিয়াংলাইকে হিংসে করে। এদিকে আমাদের রংশানের দাদিকে দেখানো হয়। দাদিমা আজকে তার সমস্ত নাতি নাতনিদের ডেকেছিল। রংশানরা আসলে 6 বোন। এখানে ওদের 6 বোনই উপস্থিত ছিল। যদিও 6 বোনের কেউই কিন্তু কাউকে সেরকম একটা দেখতে পারতো না। সবাই ভিতরে ভিতরে ভীষণই সেলফিশ ছিল। একমাত্র রংশানই ছিল যে কারো কোনো ক্ষতি চাইতো না। এটা ওর সেকেন্ড বোন, যার নাম হলো রং ইয়নশি। ইয়নশি হলো সব থেকে খারাপ। আর এটা হলো ওদের আরেকটা কাজিন সিস্টার, এর নাম হলো সেন। এটা ওদের আপন বোন নয় আর কি। এই মেয়েটির নাম হলো ইয়নশু। এটা হলো রং পরিবারের পঞ্চমতম কন্যা। আর এরপরে আমাদের চতুর্থ কন্যা রং ইয়ন ইনকে দেখানো হয়। এই মূলত অনেক হট টেম্পার্ড, মানে সাথে সাথেই মাথা গরম হয়ে যায়, তবে সবার সঙ্গে আবার হাসি খুশি হয়ে থাকতেও পছন্দ করে। তবে মেয়েটির ক্যারেক্টার একটু অন্যরকম, যা আরো পরবর্তীতে দেখতে পারবেন। যাই হোক, এখন মূলত ওদের চা নিয়েই কথা হচ্ছিল, কারণ এই 6টা বোনই আবার 6টা আলাদা আলাদা চা বাগান চালায়। তো কার চা বাগানে কেমন চা উৎপন্ন হয়েছে সেটা নিয়েই মূলত এখানে কথাবার্তা চলছিল। আর ওরা ওদের দাদিমাকে ওই চা উপহার দিচ্ছিল। এটা ওদের কাজিন সিস্টার হলেও সবসময় ওদের সাথেই থাকে। আর ওই একটাই মাত্র মেয়ে যে রংশানকে অনেক ভালোবাসে। যাই হোক, এদিকে ইয়নশি চাইছিল যেভাবেই হোক রংশানকে হারাতে, এবং ওই যে রংশান কিডন্যাপ হয়েছিল ওর পিছনেও ইয়নশি অনেকটা দায়ী। যাই হোক, এখন রংশানের দাদি বারবার ভাবছিল যে রংশান বড় হয়েছে, ওকে বিয়ে দিতে হবে। বিয়ের কথাবার্তা যখন চলছিল তখন বাকি বোনগুলো আবার এক জায়গায় হয়। এদের ভিতরে একটা জোট আছে। এরা সবাই একজোট হয়ে কাজ করলেও নিজেরা ভিতরে ভিতরে অনেক সেলফিশ। যাই হোক, এরপরে আমরা লুও জিয়াংলাইকে দেখতে পাই। লুও জিয়াংলাইকে তার প্রধান সহকারী এসে বলছিল যে নতুন একটা কেস নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর ওই কেসটা এরকম ছিল, ওই কেজিন নামের একটা লোক নাকি তার স্ত্রীকে বকাঝকা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তার স্ত্রী দীর্ঘদিন ধরে নাকি তার বাপের বাড়ি গিয়েছিল, তবে অনেকদিন পরে যখন নিজের স্ত্রীকে ওই কেজিন নিতে যায় তখন আর কোনো খোঁজ পায় না। তার স্ত্রীর খোঁজ পাওয়া যায় 6 মাস পরে, তখন নাকি তার একটা লাশ উদ্ধার করা হয়। মানে 6 মাস আগেও কেউ একটা ওই কেজিনের স্ত্রীকে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছিল। কিন্তু সবাই এখন ওই কেজিনকেই এর জন্য দায়ী করে যে সেই নাকি তার স্ত্রীকে মেরে তারপরে কবর দিয়েছিল। আর সেজন্য ওই কেজিনকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু সে নাকি কোনো অন্যায় করেনি, তাই সে কারাগারে গিয়ে পাগল হয়ে যায়। সে তার জামায় হাত কেটে রক্ত দিয়ে এটা লেখে ইনজাস্টিস। আর সেই কাপড়টা এখন এদের কাছে আছে। তার মানে এই কেসটা নিয়ে একটু তদন্ত করতে হবে। লু জিয়াংলাই বলে আমাদের লিনজি শহরে যেতে হবে, কারণ ওই কেজিনের স্ত্রীর বাড়ি হলো লিনজি শহরের রং পরিবারের আশেপাশে। তার মানে রং পরিবার জানে এই বিষয়টা, তাই ও রং পরিবারের সামনে আসে। আর তখন দেখতে পাই যে রং পরিবারের সামনে অনেক ছেলেরা লাইন দিয়েছে। এরা সবাই এসেছে মূলত রংশানকে বিয়ের প্রস্তাব দিতে। রংশানের বিয়ের জন্য ছেলে দেখা হচ্ছে। রং পরিবারের বড় মেয়ে বলে কথা, তার জন্য তো আর যে সে ছেলে আসতে পারে না, তার জন্য সব ভালো ভালো ছেলে এসেছিল। ঠিক তখনই লু জিয়াংলা একটা লেটার লিখে পাঠায় আর বলে রং পরিবারের বড় মেয়ের সঙ্গে সে দেখা করতে চায় এবং ওই কেজিনের কেসের ব্যাপারেই সে দেখা করতে চায়। কিন্তু রংশান বলে এখন আমরা তো ওদেরকে ভিতরে আসতে দিতে পারি না, কারণ ওই কেজিনের স্ত্রীর সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, তাই এই কেসে রং পরিবার জড়াবে না। কিন্তু লু জিয়াংলাই 3 দিন ধরে রং পরিবারের সামনে ওয়েট করলেও রংশান ওকে ভিতরে আসতে দেয় না। তাই লু জিয়াংলাই ভাবে যে অন্য কোনোভাবে রংশানকে ম্যানেজ করতে হবে। এবার ও পরীক্ষা বন্ধ করে দেয়। মানে শহরে বড় একটা ইম্পেরিয়াল পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা এই কেসের কারণে আটকে দিয়েছিল। তখন ওর যে উদ্ধর্তন সে এসে বকা দেয় আর বলে তুমি কেন এই পরীক্ষা বন্ধ করে দিয়েছো। তাছাড়া লিনজি শহরের যে পারফেক্ট সে ওকে বকাঝকা করে। ও তখন একটা ইম্পেরিয়াল এডিক্ট বের করে আর বলে রাজা আমাকে নিজে এই কেসের তদন্তের দায়িত্ব দিয়েছে, আর তাই যতক্ষণ না এই কেস আমি নিষ্পত্তি করতে পারছি ততক্ষণ কোনো এক্সাম হবে না। তখনই লু জিয়াংলাইয়ের কাছে একটা চিঠি আসে আর ওকে ইম্পেরিয়াল মানে ক্যাপিটালে ফিরে যেতে বলা হয়। তাই ও সেদিন ক্যাপিটালে ফিরে যাচ্ছিল, কিন্তু যখনই ও সেদিন চেয়ারে করে যাচ্ছিল ও হুট করে অসুস্থ হয়ে পড়ে এবং চেয়ার থেকে বাইরে ছিটকে পড়ে। যে লোকগুলো ওর সাথে ছিল তারা সবাই ছিল বিশ্বাসঘাতক। এরা ওর সাথে সাথে থেকে ওকে দিনের পর দিন বিভিন্ন চা খাইয়ে অসুস্থ বানিয়ে ফেলেছে, আর এমন একটা সুযোগ খুঁজছিল যাতে ওকে মেরে দেওয়া যায়। এই ছেলেটি দীর্ঘদিন ধরে ওর সাথে সাথে থেকে ওর কাজকর্ম করে দিয়েছে, কিন্তু আজকে ও নিজেই এসেছে আবার লু জিয়াংলাইকে মারতে। মেবি কেউ একটা পিছন থেকে ওকে ঠিক করেছিল। লু জিয়াংলাই খাদের উপর থেকে পড়ে গেলে সেই পথ দিয়েই যাচ্ছিল আবার
রংশান। রংশানের সঙ্গে তার 2 পরিচারিকাও ছিল। রংশানের ঘোড়া হুট করে থেমে যায়। রংশান দেখতে পায় যে সামনে একটা ছেলে পড়ে আছে। রংশান আস্তে করে সেদিকে এগিয়ে যায়। রংশান প্রথমে ভেবেছিল এটা কোনো ডাকাত হবে, তাই ওকে কেউ হয়তো মেরেছে। তাই রংশানের লোকজনকে বলে একে পাশের কোথাও একটা নিয়ে কবর দাও। কিন্তু ঠিক তখনই লু ও জামা আটকে ধরে বলে আমাকে বাঁচান আপনি। তখনই ওর মনে পড়ে এই ছেলেটিকেও দেখেছে। এটা কি সেই ম্যাজিস্ট্রেট যে ম্যাজিস্ট্রেট ওই মেয়েগুলোকে ছাড়িয়ে দিয়েছিল? এরপরে রংশানোর লোকজনগুলোকে বলে ঠিক আছে, ও যেহেতু এখনো বেঁচে আছে তাই ওকে আমাদের সাথে নিয়ে চলো, ও ট্রিটমেন্টের ব্যবস্থা করো। এরপরে রংশান ওখান থেকে চলে যাওয়ার সময় একটা জেড রিং দেখতে পায়। ওই রিংটাও নিজের কাছে তুলে নেয়। উঁচু পাহাড়ের উপর থেকে পড়ে যাওয়ার কারণে লু জিয়াংলাই তার মাথায় আঘাত পায় এবং সে কারণেই সে তার স্মৃতি হারিয়ে ফেলে। এখন যেহেতু সে নতুন করে জীবন ফিরে পেয়েছে তাই এখন তার পাস্টের কোনো স্মৃতি মনে নেই। এখন সে একটা জিনিসই খালি মনে করতে পারে, সেটা হলো রংশান নামের কেউ একজন তাকে বাঁচিয়েছে। রংশানই হলো ওর সেভিয়ার, আর সেজন্য ওকেই ওর দেবতা মনে করে, মানে দেবীর মতো করে শ্রদ্ধা করে। আর রংশান এই লোকটিকে নিজের কাছে এজন্য রেখে দিয়েছে ও বুঝতে চায় এই ম্যাজিস্ট্রেট কোনো উদ্দেশ্য নিয়ে তাদের বাড়িতে ঢুকেছে কিনা, কারণ ওই কেজিনের কেচের ব্যাপারে এই ম্যাজিস্ট্রেট ওর সঙ্গে দেখা করতে চেয়েছিল। যদিও ও যে একজন ম্যাজিস্ট্রেট ছিল তার কোনো কিছুই লু জিয়াংলাইয়ের আর মনে নেই, এমনকি ওর নামটা পর্যন্ত মনে নেই। ও শুধু এখন একটাই জিনিস জানে, সে হলো রংশান নামের কেউ একজন তাকে উদ্ধার করেছে, তাই তার সমস্ত জীবন এখন রংশান হতেই বিলং করে। রংশানের জন্য যেহেতু ছেলে দেখা হচ্ছিল তাই রাজ্যের সমস্ত ভালো ভালো পরিবার থেকে ইয়ং মাস্টাররা আসতে শুরু করে। এটা হলো দেওয়ান চেন, যে এই সমস্ত ছেলেগুলোকে রিসিভ করছিল। বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ছেলে আসতে থাকে। আমি আপনাদের মেইন কিছু ক্যারেক্টারের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এর নাম হলো মিস্টার বাই। সে একজন স্কলার, সেও অনেক ভালো একটা পরিবার থেকে এসেছে। এরপরে আসে মিস্টার দিং নামের অন্য একজন, যেও একটা ভালো পরিবার থেকেই এসেছে এবং সে একজন কমান্ডারও বটে। তো সে একজন দুর্দান্ত প্রতিযোগী। এর পরের দৃশ্যে দেখতে পায় আরও একজন ইয়ং মাস্টার আসে যে টাইগার টি হিল থেকে এসেছে। ওর নাম মিস্টার হে। এ হলো জঘন্য একটা লোক এবং যত দিন যাবে বুঝবেন যে ও কী রকমের খারাপ একটা ক্যারেক্টার। তো মিস্টার দিন আর মিস্টার হে এই দুজন একে অপরের সঙ্গেই লড়াই করবে। মূলত ফাইটটা এদের দুজনের ভিতরেই হবে। যাই হোক, এদের দিকে একটু নজর রাখবেন। এরপরে আরও 2-1 আসে যাদেরকে ওইভাবে মনে রাখার দরকার নেই। এরপরের দৃশ্যে আবার আরেকজনকে দেখতে পায় যার নাম মিস্টার ওয়েন। এই ওয়েন আবার রংশানের গুড কাজিন, মানে এরা একটু দূর সম্পর্কের ভাই বোন, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে ঠিকই, তবে এখন যখন পাত্র নির্বাচনের কথা চলছে তখন মিস্টার ওয়েনও এখানে এসেছে রংশানকে বিয়ে করার জন্য। যেহেতু তারা একসাথে বড় হয়েছে তাই তাদের সম্ভাবনাই বেশি। এদিকে আমরা দেখতে পাই লু জিয়াংলাই, যার কোনো নামধাম কোনো কিছুই নেই, সে এখন কেবলই একজন ঘোড়ার কোচম্যান। যাই হোক, এরপরে আবার মিস্টার দিনকে দেখে মিস্টার দিন তার আশেপাশে আরো কিছু লোকজন নিয়ে যখন চিলান গার্ডেন দিয়ে যাচ্ছিল ওই পথ দিয়ে যাচ্ছিল লু। তো লুকে দেখা মাত্র ওরা বুলি করতে শুরু করে, কারণ লু এখানকার একজন কাজের লোক। আর এখানে যেসব ছেলেরা এসেছে তারা সত্যি খুবই ক্রুয়েল। তারা লুয়ের সঙ্গে খারাপ আচরণ করে আর বলে তুমি এখানে ঘোড়ার গোবর নিয়ে যাচ্ছ, যে পথ দিয়ে আমরা যাচ্ছি সেই পথ দিয়ে, তোমার সাহস তো কম না। ওকে বুলি করতে শুরু করে একটা ছেলে এবং ওকে মারধরও দিতে শুরু করে। লু ওদেরকে এই মুহূর্তে কিছুই বলে না, কারণ লু কেবলই মাত্র এখানকার একজন মেইড সার্ভেন্ট, তাছাড়া তো কোনো কিছুই নাই। ঠিক তখনই এখানে হাজির হয়েছে রংশান, আর রংশান বলে আপনাদের সাহস তো কম নাই, আমার বাড়ির কাজের লোককে এভাবে অপমান করেন, আবার তাকে বুলি করছেন। আমাদের বাড়ির এমনি একজন পার্সন যা আমাদের বাড়ির কাজের লোকও তাই আমাদের বাড়িতে সবার সঙ্গে ভালো করে কথা হয়। এটা হলো রং ফ্যামিলির ম্যানার অ্যান্ড এটিটিউড। আপনারা যদি এটুকুই মানতে না পারেন কিভাবে আপনারা আমার হাজব্যান্ড হিসেবে সিলেক্টেড হবেন আমি জানি না। যাই হোক, এরপরে ও লুকে বলে যে তুমি তোমার কাজে যাও। আর আড়াল থেকে এই দৃশ্য মিস্টার হে দেখে আর বলে ওয়াও, রংশান দেখতে অনেক সুন্দর এবং সে সত্যি খুবই বুদ্ধিমতী। যাই হোক, এদিকে আবার আমরা লুকে দেখতে পাই। লু মনে মনে বলে যে ছেলেটা এখন আমাকে অপমান করলো ওই ছেলেটার প্রতি প্রতিশোধ আমি নিব। এদিকে রংশান লু এসে আংটিটা হাতে নিয়ে বলে তবে কি লু জিয়াংলাই আমার এখানে কোনো কিছু ইনভেস্টিগেট করতে এসেছে, নাকি সে আসলে লু জিয়াংলাই নয়? ওর মেটকে বলে ওর সম্পর্কে একটু খোঁজ নাও। ওর দাসী তখন জানায় আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ইম্পেরিয়াল শহরে নাকি লু জিয়াংলাইকে নিয়ে কোনো রকমের কোনো কথাবার্তা হচ্ছে না। তার মানে লু জিয়াংলাই যদি হারিয়ে যাবে কিংবা তার কোনো অ্যাক্সিডেন্ট হবে এটা নিয়ে তো শহরে তোলপাড় হওয়ার কথা, কিন্তু এমন কিছুই হচ্ছে না। তাহলে কি লু জিয়াংলাই নয় বরং অন্য কেউ? রংশান তখন বলে ওর উপর নজর রাখো। এদিকে আমরা মিস্টার দিংকে দেখতে পাই আর মিস্টার হেকে দেখতে পাই। এরা দুজন দুজনকে প্রতিযোগী হিসাবে কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছিল যে ওদের ভিতরে প্রতিযোগিতাটা হবে। মিস্টার ওয়েনকে দেখতে পাই, এ আসলে খুবই সিম্পল মাইন্ডেড একটা ছেলে, আর সবাই ওর দিকেই লক্ষ্য করছিল এজন্য যে ও রংশানের খুব কাছাকাছি, কারণ ওরা একসঙ্গে বড় হয়েছে।
তাই রংশন ওর প্রতি একটু বায়াসড হবে, এটাই স্বাভাবিক। তাই সবাই মিলে মিস্টার ওয়েনকেই আগে খেলা থেকে নট করে দিতে চেয়েছিল। এ যদি আগে থেকে বাদ যায় তাহলে বেশ ভালোই হবে। তাই সবাই মিলে সেদিন রাত্রেবেলা ওকে অনেক ওয়াইন খাওয়ায়, তাতে ও মাতাল হয়ে যায়। তাছাড়া আরো অনেকেই এখন ওয়াইন খেয়ে পাগলা হয়ে গিয়েছিল। শুধুমাত্র এই কারণেই অনেকগুলো ছেলেরা প্রথমেই বাদ পড়ে যায়, যেটা কিন্তু জিয়াংলাই খুব ভালোভাবে লক্ষ্য করে। যাই হোক, জিয়াংলাইয়ের এখন একটাই উদ্দেশ্য ছিল, আর সেটা হলো রংশনের কাছাকাছি পৌঁছানোর এবং একটা ভালো কোনো চাকরি নেওয়ার। সে শুধুমাত্র ঘোড়া দেখাশোনা করবে না। এরপরে আমাদের অন্য একটা মেয়েকে দেখানো হয়। এটাই হলো রং পরিবারের ছোট মেয়ে রং ওয়েন ওয়েন, যাকে নিজের কাছে লুকিয়ে রেখেছিল রংশান। একে একটা মন্দিরে রাখার কথা ছিল, কিন্তু আজকে রংশানের ঘরের ভিতরে এসে ইউনিয়ন একে দেখতে পায় আর বলে, আরে আমাদের ষষ্ঠতম বোন, এখানে দেখছি তোমাকে বড় বোন লুকিয়ে রেখেছে। অন্যদিকে মিস্টার হেকে দেখতে পাই। মিস্টার হে কিছু মেয়েদেরকে অনেক টাকা পয়সা দিচ্ছিল আর মিস্টার ওয়েনকে ইউজ করতে বলছিল, কারণ ও চাইছিল শুরু থেকেই মিস্টার ওয়েন যাতে বাদ পড়ে যায়। কিন্তু মিস্টার বাই এই ব্যাপারটা লক্ষ্য করে, আর মিস্টার বাই বুঝতে পারে মিস্টার দিং আর হে দুজনে মিলে পড়ে আছে মিস্টার ওয়েনের পিছনে, তাই ওকে রক্ষা করতে হবে। এদিকে ওয়েন ওয়েন যখনই ইউন ইন মানে ও চতুর্থ বোনকে এখানে দেখে ও ভয় পেয়ে যায়। আসলে ওয়েন ওয়েনের মাথায় একটু সমস্যা আছে। ও ছোটবেলা থেকে সিম্পল মাইন্ডেড, প্লাস ওর ডিসঅর্ডার আছে। ও মানুষজন সহ্য করতে পারে না একমাত্র রংশানকে ছাড়া। তো রংশান এখানে আসে আর ইউনিয়নকে বলে, তুমি ওকে টাচ কেন করেছো? তখন ওর সঙ্গে ইউনিয়ন অনেক খারাপ ব্যবহার করে আর বলে, আমরা তিনজনই তো একই মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি, তাহলে তুমি ওয়েন ওয়েনকে এত যত্ন করো আর আমার সঙ্গে এত খারাপ আচরণ কেন করো? তোমার লজ্জা করে না? ঠিক তখনই রংশান বুঝতে পারে যে জানালার এখানে কেউ একজন দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। তাই দ্রুত করে ওর দাসীদের বলে দেয়, এক্ষুনি খোঁজ লাগাও যে এই গার্ডেনে কে প্রবেশ করেছে। লু কিন্তু এই গার্ডেনে প্রবেশ করেছিল, সে মূলত রংশানের সঙ্গে দেখা করতে চাইছিল, কিন্তু লু যখন দেখে গার্ডেনে হইচই পড়ে গিয়েছে এবং কাউকে একটা খোঁজা হচ্ছে, তখন ও সরাসরি সবার সামনে আসে আর বলে, আসলে আমি এখানে কাজ করতে এসেছিলাম। বিকালবেলা আমি যে ঝুড়ি নিয়ে যাচ্ছিলাম, সেই ঝুড়িটা এখানেও কোথায় পড়েছিল, সেটা নিতেই আমি এখানে এসেছি। রংশান প্রথমে ভেবেছিল তাদের দুই বোনের কথোপকথন যে শুনেছে সেটা মনে হয় এই ছেলেটি, কিন্তু না। লু তখন বলে, আমার হাতের এই পেন্ডেন্টটা দেখুন, এই পেন্ডেন্টটা হলো লু নামের একটা লোকের পেন্ডেন্ট, যে মূলত পাত্র হয়ে এখানে এসেছে। সেই বিকালবেলা আমাকে বুলি করেছিল, তার পেন্ডেন্টটা ওখানে ফেলানো ছিল আর আমি ওই পেন্ডেন্টটা খুঁজে পেয়েছি, আর আমি আমার ঝুড়িটা নিতে এখানে এসেছি। লেডি রং, আমার আর অন্য কোনো ধরনের কোনো উদ্দেশ্য ছিল না। রংশান তখন বলে, অন্যদিকে খোঁজ করো যে অন্য কেউ এখানে প্রবেশ করেছে কিনা। তখন ওর দাসী এসে জানায় যে আসলে এখানে অন্য কেউ প্রবেশ করেছে, এবং লু যা বলছে এটা ঠিকই বলছে, কারণ লু এখানে ঝুড়ি নিতে এসেছিল, তার ঝুড়িটাও এখানে ফেলানো আছে। এ যাত্রায় লু বেঁচে যায় এবং রংশান বুঝতে পারে যে লু এর আলাদা কোনো উদ্দেশ্য আছে। যাই হোক, এদিকে অন্যদিকে তো ঝগড়া ঝামেলা শুরু হয়ে গিয়েছে আর রংশান লুকে বলে, তুমি আমার সাথে এসো। অন্যদিক থেকে জোরে আগুনের চিৎকার পাওয়া যায়। আগুন আগুন বলে কেউ একজন চিৎকার করছিল, আর এটা হলো মিস্টার বাই। মিস্টার বাই বলে, আসলে কিছুক্ষণ আগে মিস্টার ওয়েনকে মিস্টার দিং আর হে দুজনে মিলে এত পরিমাণে ড্রাঙ্ক বানিয়ে ফেলেছে যে ওর সঙ্গে আজকে রাত্রেই খারাপ কিছু হয়ে যাবে, আর সেজন্যই আমি একটা কাপড়ে আগুন ধরিয়ে আগুন আগুন বলে চিৎকার দিয়েছি, যাতে সবাই এখান থেকে পালিয়ে যায়, মিস্টার ওয়েনকে বাঁচানোর জন্যই। রংশান বুঝতে পারে যে আসলে এর জন্যই মনে হয় এখানে কোনো লোক ঢুকেছিল। যাই হোক, রংশান এবং লুকে ডেকে পাঠায় আর বলে, তুমি বলো কেন তুমি এখানে এসেছিলে। রংশানকে লু বলে, আসলে আমি জানতে চাই আমার নাম কি, আমার পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি। আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আমাকে বাঁচিয়েছেন সেটা আমি জানি, কিন্তু আমি আমার নাম পরিচয় জানতে চাই। আপনি দয়া করে আমার নাম পরিচয় জানানোর ব্যবস্থা করুন। রংশান তখন বলে, তুমি সত্যিই জানতে চাও? ঠিক আছে, তাহলে তোমাকে আমি একটা কাজ দিচ্ছি। কাজটা হলো আমার গুড কাজিন মিস্টার ওয়েনের দেখাশোনা করবে, ওকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। আমাকে বিয়ে করার জন্য বিভিন্ন স্টেট থেকে অনেকগুলো ছেলে এখানে হাজির হয়েছে এবং তারা সবাই অনেক ক্রুয়েল আর ব্রুটাল, আর তারা মিস্টার ওয়েনের ক্ষতি করার চেষ্টা করবে। এর সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, তাই তুমিই ওকে প্রোটেক্ট করবে। আমার মনে হয় তোমার যথেষ্ট বুদ্ধি এবং ক্যাপাবিলিটি আছে, তাই তুমি যদি এই দায়িত্বটা পালন করতে পারো, আমি তোমার নাম পরিচয় খোঁজার চেষ্টা করব। যতক্ষণ তুমি এই দায়িত্ব পালন করছো ততক্ষণ আমিও আমার প্রমিস রাখবো। লু তখন রংশানের হাতটা ওর মাথায় রেখে বলে, আজকে থেকে আমি আপনাকেই সার্ভ করব। আপনি যদি চান তাহলে আমি বেঁচে থাকবো, আপনি যদি চান তাহলে আমি মরে যাব। আপনি বাঁচতে বললেই আমি বাঁচবো, আপনি মরতে বললেই আমি মরবো। আজকে থেকে আপনি যা বলবেন আমি তাই করব। আজকে থেকে আমি কেবলই আপনার। রংশান তখন বলে, ঠিক আছে, যে প্রমিস করেছো সেটা যেন মনে থাকে। তখন লু বলে, কিন্তু আমি তো জানি না আমার নাম কি, আপনি আমাকে একটা নাম দিয়ে দেন। রংশান তখন ওর হাতে হাত রেখে বলে, আজকে থেকে তোমার নাম ফুসেং। আমাদের ভিতরে ডিল হয়ে গেল। লু তখন বলে, কিন্তু আমার তো একটা পদবী নামও থাকার কথা, তাই নয় কি? রংশান তখন বলে, ঠিক আছে, তোমার পদবী নাম হলো লু, এখন থেকে তোমার নাম লু ফুসেং।
এরপরে আমরা আরো একজন পাত্রকে দেখতে পাই যে জঙ্গলের ভিতরে ড্রাঙ্ক অবস্থায় পড়েছিল। তখন এখানে ম্যাডাম ইং আসে, মানে যে এই বাড়ির সব থেকে বড় দাসী আর কি, সমস্ত কিছু ব্যাপার সামলায়। তো ওই ম্যাডাম ইং তখন এখানে এসে বলে তুমি এখানে কি করছো। আর এই ছেলেটি তখন ম্যাডাম ইংকে দেখে অনেক বেশি ফ্যান্টাসাইজড হয়ে যায় আর ম্যাডাম ইংকে নিয়ে সোজা নিজের রুমে চলে আসে। আর ম্যাডাম ইংও এতে রাজি হয়ে যায়। চাই ওদের দুজনের ভিতরে একটা ফিজিক্যাল ইন্টিমেসি হয়ে গিয়েছে। মানে এখানে যতজন পাত্র এসেছে তাদের ভিতরে অনেকেই কিন্তু এখানকার বিভিন্ন দাস দাসীর সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেসি অলরেডি করে নিয়েছে। তাহলে ভাবুন ছেলে মানুষের চরিত্র কতটা ফুলের মতো পবিত্র। যাই হোক, এরপরে আমরা আবার ফুসেংকে দেখতে পাই। এখন থেকে ওকে আমরা ফুসেং বলেই ডাকবো। ফুসেং কিন্তু সব সময় চোখে চোখে রাখছে রংশানকে। রংশানকে হচ্ছে মনে মনে পছন্দ করতে শুরু করেছে, তাও বেশ খানিকটা বোঝা যাচ্ছে। ফুসেং এর যেহেতু দায়িত্ব পড়েছে মিস্টার ওয়েনকে সবসময় প্রোটেক্ট করা, তাই সে মিস্টার ওয়েনের কাছাকাছি থাকার চেষ্টা করছিল। মিস্টার ওয়েন তখন ওকে বলে, আমার বোন আমাকে বললো যে তুমি নাকি অনেক ক্যাপেবল, আমাকে প্রোটেক্ট করার জন্য কি এমন ক্যাপেবল দেখা যাবে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই সমস্ত ক্যান্ডিডেটরা এক জায়গায় এসেছিল এবং ওদের সবাইকে বলা হচ্ছিল যে খুব শীঘ্রই ওদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। তবে এখানে যতজন ক্যান্ডিডেট এসেছিল তারা সবাই যে কেবলমাত্র রংশানকে বিয়ে করবে এরকমটা কিন্তু নয়, বাকি মেয়েদের জন্য ওরা সিলেক্টেড হবে। সেদিন আমরা আবার ইয়নছুকে দেখতে পাই যে একটা অর্কিড বনের ভিতরে বসেছিল আর সেই ফুলের গন্ধ নিচ্ছিল। ঠিক ওই পথ দিয়েই তখন যাচ্ছিল মিস্টার বাই। মিস্টার বাই এই মেয়েটিকে এভাবে সুন্দর করে বসে থাকতে দেখে খুব আস্তে আস্তে পা টিপে টিপে ওই পথ দিয়ে যেতে থাকে যাতে ওই মেয়েটির কোনো ডিস্টার্ব না হয়। ইয়নছু অন্ধ হলেও বুঝতে পারে এই পথ দিয়ে কেউ একজন যাচ্ছে এবং ও বুঝতে পারে এই মানুষটা হলো মিস্টার বাই। কারণ এখানে যতজন পাত্র হিসেবে এসেছে তার ভিতরে মিস্টার বাই সব থেকে সুন্দর মানুষ, কারণ সে একজন স্কলার এবং সে অনেক চুপচাপ একটা মানুষ। যাই হোক, এর পরের দিনের দৃশ্য দেখতে পাই মিস্টার ওয়েন ও চিন্তা করছিল যে কিভাবে রংশানকে ইমপ্রেস করা যায়, কারণ আজকে ওদের সবাইকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হলো রাতের ভিতরে যেভাবেই হোক রংশানকে ইমপ্রেস করতে হবে। হুসেন তখন মিস্টার ওয়েনকে একটা যুক্তি দেয় আর সেই যুক্তি শুনে ও ভীষণ সুন্দর একটা কাপড় পরিধান করে রংশানের সামনে আসে, কিন্তু তাও রংশানকে অ্যাট্রাক্ট করতে পারে না। এদিকে আবার আমরা দেখতে পাই মিস্টার দিংকে সোনাদানার পাহাড় নিয়ে বসেছিল আর সেই সব দিয়ে রংশানকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছিল। রংশান তখন বলে, তুমি যদি বুঝতে আমার মন কি চাই তাহলে এরকম সোনার পাহাড় বানিয়ে বসে থাকতে না, কারণ এইসব সোনা দানা টাকা পয়সা কোনো কিছুই আমাকে অ্যাট্রাক্ট করে না। মিস্টার দিং তখন বলে, কিন্তু আমি তো মন থেকে আপনাকে চাই, কিন্তু ও ওকেও রিজেক্ট করে দিয়ে চলে আসে। পরের দিন রংশানকে সবাই একটা করে জিনিস উপহার দিবে এরকম একটা কথা ছিল, তো সবাই যার যার মতো পছন্দের জিনিস নিয়ে এসেছিল। রংশানের কোনোটাই ভালো লাগে না। মিস্টার দিং তখন ওর জন্য চায়ের পেয়ালা নিয়ে এসেছিল, যেটা আবার একটু ভালো লাগে রংশানের। রংশান বলে এটা বেশ ভালো ছিল, কিন্তু রংশান কারোর কোনো গিফট অ্যাকসেপ্ট করে না। ওরা নিয়ে এসেছে এবং যেসব মানুষের গিফট পছন্দ হয়েছে সেগুলোকে একপাশে রাখতে বলেছে। তারপরে মিস্টার হে নিয়ে এসেছে একটা চাবুক। এবার রংশান এই চাবুকটা দেখে বলে এই চাবুক তার পছন্দ হয়নি, কিন্তু মিস্টার হে একটা ভালো চাবুক নিয়ে এসেছে সেজন্য তাকেও পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট করা হয়েছে। তবে মিস্টার বাই তার জন্য একটা বই নিয়ে এসেছিল আর এই বইটাই কেবলমাত্র শুয়ে দেখেছিল রংশান, আর ওই একটা মাত্র গিফট সে অ্যাকসেপ্ট করেছে আর কারোর কোনো গিফট সে অ্যাকসেপ্ট করেনি। তাই বাকি ক্যান্ডিডেটরা বলতে থাকে যে আমরা এত এত কষ্ট করে গিফট নিয়ে আসলাম কিন্তু আপনি অ্যাকসেপ্টই করলেন না, আবার আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছেন, এটা কিন্তু ভালো হলো না। রংশান তখন বলে, আপনারা যে টাকার বা যে মূল্যের গিফট আমার জন্য নিয়ে এসেছেন তার সমমূল্য পরিমাণ গিফট আমি আপনাদের ফিরিয়ে দেব, এই রং পরিবার ফিরিয়ে দেবে। তবে যাদেরকে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট করা হয়েছে তারা ব্যতীত বাকি সবাই এখান থেকে চলে যাবে যার যার শহরে, এটা বলে ওখান থেকে চলে আসে। এরপরে রংশান ফুসেনকে বলে, তুমি মিস্টার ওয়েনকে বলেছিলে ওরকম কাপড় পরে আমার সামনে আসতে, তাই না? মিস্টার ওয়েন অনেক ভালো মনের একটা মানুষ, তুমি যদি ওর পাশাপাশি থেকে ওকে খারাপ বানানোর চেষ্টা করো তাহলে আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমরা সবাই ধূর্ত এবং তোমাদের মাথার ভিতরে সবসময় উল্টোপাল্টা চিন্তা ভাবনা ঘোরে। তখন ফুসেং বলে, কে বলেছে? আপনি কি আমাকে চিনেন? আপনি তো মাত্র কয়েকদিন হলো আমাকে দেখছেন, তাহলে কিভাবে আপনি আমাকে জাজ করতে পারেন যে আমি কেমন মানুষ? আমি আদৌ ধূর্ত নাকি আমি ভালো মনের মানুষ আপনি নিজেও জানেন না আর সেটা আমিও জানি না, তাই না জেনে কারো সম্পর্কে এরকম মন্তব্য করবেন না, এটা বলে ও ওখান থেকে চলে আসে। এটা শুনে রংশানের আবার একটু রাগ হয়। মিস্টার হে তখন রংশানের সামনে আসে আর বলে, আমি তোমার জন্য চাবুক নিয়ে এসেছিলাম, তুমি সেটা কেন অ্যাকসেপ্ট করোনি? রংশান তখন বলে, আমি তো বলেই দিয়েছি আজকে কারোর কোনো গিফটই আমি অ্যাকসেপ্ট করব না। মিস্টার হে তখন অনেক রেগে যায়। রংশান বলে, এটা আমার পরিবারের নিয়ম আর এই নিয়মের বাইরে আমি যাব না, এটা বলে ওখান থেকে চলে যায়। এদিকে আবার মিস্টার ওয়েনকে দেখতে পাই।
ওয়েন অনেক চিৎকার চেঁচামেচি করছিল আর বলছিল কিভাবে আমি রংশানকে অ্যাট্রাক্ট করব, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, কোনো কিছু আমার মাথায় ঢুকছে না। আজকে রাতে রংশানের যে কোনো একজন পাত্রকে ডেকে তার সঙ্গে ডিনার করার কথা ছিল। এখন একটাই চিন্তা মিস্টার ওয়েনের, আর সেটা হলো যে রংশান আজকে ঠিক কাকে ডিনারের জন্য ডেকে পাঠাবে। তাই ও ফুসেংকে বলে, ফুসেং তুমি এক্ষুনি বাহিরে যাও আর দেখো রংশান আজকে কাকে ডিনারের জন্য ডেকে পাঠায়। এর জন্য ও বাহিরে এসে দাঁড়িয়ে থাকে। রংশান তখন ওকে দেখে বলে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? ফুসেং তখন বলে, আমার মাস্টার মানে বোয়েন আমাকে বলেছে এখানে দাঁড়িয়ে থাকতে, সে আমাকে বলেছে দেখতে যে আপনি আজকে কার সঙ্গে ডিনার করেন। রংশান তখন বলে, তুমি এখন রুমের ভিতরে যাও। ও তখন বলে, আমি আসলে কার কথা শুনবো, আপনার কথা শুনবো নাকি আমার মাস্টারের কথা শুনবো, কারণ আপনারা দুজনেই তো আমার মাস্টার। রংশান তখন বলে, তুমি আমার কথা শুনবে, কারণ আমি তোমাকে অ্যাপয়েন্ট করেছি, আমিই তোমাকে বলেছি ওয়েনকে প্রোটেক্ট করতে। এটা বলে চলেই যাচ্ছিল। তখন ফুসেং বলে, আপনি কিন্তু চাইলে যদি কাউকে পছন্দ না হয় তাহলে নাও পছন্দ করতে পারেন। রংশান তখন ওর দিকে তাকিয়ে থাকলে ও এবার হাঁটু গেড়ে বসে আর বলে, আমি শুধু বলতে চেয়েছিলাম যে জোর করে যদি আপনাকে কাউকে পছন্দ করতে হয় বা কাউকে বিয়ে করতে হয় সেটা তো আপনার সমস্ত স্বাধীনতা হরণ করবে। তার চেয়ে বরং আপনার যদি কাউকেই ভালো না লাগে আপনি কাউকেই চুজ করবেন। রংশান তখন ওর দিকে তাকিয়ে বলে, তোমার সাহস কি করে হয়? আমি হলাম রং পরিবারের বড় মেয়ে, আমি কি করব না করব সেটা কারো থেকে শুনবো না। ফুসেং তখন বলে, আমি তো শুধুমাত্র বলতে চাইছিলাম যে আপনার জন্য আমার খারাপ লাগছে, কারণ আপনি কাউকেই সিলেক্ট করতে পারছেন না, তাহলে এত জোর করার কি দরকার। যাই হোক, সেদিন রাত্রেবেলা আবার মিস্টার বাইকে ডেকে পাঠানো হয়। মিস্টার বাইয়ের সঙ্গে ডিনার করার কথা ছিল রংশানের, কিন্তু মিস্টার বাই এসে দেখে যে তাকে ইনভাইটেশনটা আসলে রংশান পাঠায়নি, বরং ইয়ন ইন পাঠিয়েছে। ইয়ন ইনের আবার ভালো লেগে গিয়েছে মিস্টার বাইকে, কিন্তু মিস্টার বাই এসে জানায় যে শুধুমাত্র রংশানকে যদি সে বিয়ে করতে পারে তাহলে করবে, আদারওয়াইজ আর কোনো লেডির সঙ্গে তার ডিনার করার কোনো ইচ্ছা নেই বলে চলে যায়। ইয়ন ইন এতে প্রচুর রেগে যায় মিস্টার বাইয়ের উপরে। আর এদিকে আমরা ফুসেংকে দেখতে পাই, ফুসেং যে হাঁটু গেড়ে বসেছিল থাকতে থাকতে রাত হয়ে গিয়েছে। ফুসেংকে তখন রংশান ডেকে পাঠায় আর বলে, ঠিক আছে তুমি বিকালে যা বলেছিলে সেই কথাটা আমার মাথায় আছে। তখনও ডিনার করছিল আর ফুসেং কিছু খাবার ওর বাটিতে তুলে দেয়। মূলত ডিনারটা কিন্তু ফুসেং এর সঙ্গে রংশানের হয়ে গেল। এটা মূলত পছন্দের প্রথম ধাপ। যাই হোক, এরপরে আমরা আবার স্টুয়ার্ট মানে দেওয়ান চেংকে দেখতে পাই। দেওয়ান চেং এর মনে পড়ে সে যখন প্রথম দিন রংশানকে দেখেছিল দেখা মাত্রই তার প্রেমে পড়ে গিয়েছিল। সে আসলে গিয়েছিল একটা যুদ্ধে আর সেখানেই তার জীবন প্রায় যেতে বসেছিল। রংশান সেদিন ওকে বাঁচিয়েছিল, তাই সে রংশানকে মনে মনে অনেক বেশি অ্যাডমায়ার করে, হয়তোবা ভালোবাসে, কিন্তু সে কেবলমাত্র এই বাড়ির একজন দেওয়ান, তো সে কিভাবে রংশানকে বিয়ে করতে পারে। এরপরে আমরা মিস্টার ইয়ান নামের আরেকটা লোককে দেখতে পাই যে ইয়ান পরিবার থেকে এসেছে। সে একটু দেরিতে এখানে পৌঁছেছে ঠিকই, তবে সেও একজন পাত্র, মূলত রংশানকে বিয়ে করার জন্যই তাকে পাঠানো হয়েছে। যাই হোক, মিস্টার ইয়ান তখন ভিতরে প্রবেশ করে আর সেকেন্ড রাউন্ডের জন্য সমস্ত ক্যান্ডিডেটদের আলাদা করে পোশাক পাঠানো হয়েছিল। আজকে এই গেমের সেকেন্ড রাউন্ড মানে কে হতে পারবে রংশানের হাজবেন্ড সেটা যাচাই করার সেকেন্ড রাউন্ড। তো এখানে অনেক বড় একটা মালা ঝুলিয়ে রাখা হয়েছিল, মূলত কাপড় দিয়ে তৈরি ওই মালাটা, আর সমস্ত পাত্রগুলো দুই পাশে এসে দাঁড়িয়েছিল। যে ওই মালাটা প্রথমে নিতে পারবে সেই হতে পারবে রংশানের স্বামী। কিন্তু ওই মালাটা নেওয়া এতটাও সহজ ছিল না, এর ভিতরে অনেকেরই হয়তো আজকে প্রাণ যাবে। এখানে রংশান এবং তার আরো 5টা বোন বসে বসে এটা এনজয় করছিল। ফুসেং একপাশে দাঁড়িয়েছিল। ফুসেং এর মন চাইছিল যে ও নিজে গিয়ে ওই মালাটা ধরে নিয়ে আসুক, কিন্তু ও তো আর পাত্রের লিস্টে ছিল না। মালাটা ধরতে গেলে ওদেরকে আগে একটা স্তম্ভের উপরে ওঠা লাগবে আর তারপরে ব্রিজের উপরে গিয়েই মালাটা নিতে হবে। তো মিস্টার ওয়েন উপরে উঠে গিয়েছিল, কিন্তু ওয়েন ওঠার পরেই হুট করে ওর মাথা চক্কর দিতে শুরু করে। ওর মনে পড়ে ও সকালবেলা একটা চা খেয়েছিল, যে চাটা মিস্টার হে ওকে অফার করেছিল। তার মানে ওই চায়ের ভিতরে কিছু একটা মেশানো ছিল যার জন্য তার এখন এরকম হচ্ছে। ও বুঝতে পারে মিস্টার হে ওর সঙ্গে এরকমটা করেছে। ও পড়েই যাচ্ছিল উপর থেকে, ঠিক তখনই ওকে দুজন ধরে রাখে, একজন হলো মিস্টার বাই আরেকজন হলো অন্য কেউ। যাই হোক, ওকে কোনো রকমে ওরা বাঁচিয়ে নেয় আর সাথে সাথেই ঘন্টায় একটা ঘন্টা বাজিয়ে দেয় ফুসেং আর বলে, প্রথম হাফ অর্ধের খেলা এখন শেষ হচ্ছে, এখন থেকে আপনারা ওখান থেকে নেমে আসুন এবং দ্বিতীয় পর্বের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। রংশান বলে, ঠিকই বলা হয়েছে, এখন সবাই বিরতিতে যাও এবং ওখান থেকে নেমে আসো। ফুসেং যদি এটা না করতো হয়তোবা মিস্টার ওয়েনকে বাঁচানো যেত না, কারণ খেলার ভিতরে যে কোনো কিছু অ্যালাউড, ওখান থেকে কেউ পড়ে মরে গেলেও তার দায় কেউ নিবে না। এরপরে ফুসেং নিচে আসে এবং সকালবেলা যে কাপে চাটা খেয়েছিল ওয়েন সেটা পরখ করতে লাগে ফুসেং এবং বুঝতে পারে যে তার ভিতরে কোনো কিছু মেশানো হয়েছিল। যাই হোক, সেকেন্ড রাউন্ডের খেলা যখন শুরু হবে ঠিক তখনই ওদেরকে অনেকগুলো অস্ত্র দেওয়া হয়েছিল। সেই অস্ত্র এক একজনকে এক একটা বেছে নিতে হবে।
কিন্তু এখন ওয়েনের অবস্থা খারাপ ছিল। ও তো কোনো রকমের মার্শাল আর্টও করতে পারবে বলে মনে হচ্ছে না। ফুসেং তখন রংশানের কাছে আসে আর বলে, আমার মনে হচ্ছে মিস্টার ওয়েন কোনোভাবেই এই পার্টে অংশগ্রহণ করতে পারবে না, তাই আমার একটা প্ল্যান আছে। এটা বলে ও সোজা সামনে যায় আর সোজা গিয়ে ওয়েনকে ওখান থেকে টেনে নিয়ে একটা জঙ্গলের ভিতরে চলে যায় আর বলে, আপনার অবস্থা এখন অনেক খারাপ, আপনি কোনোভাবেই এখন মার্শাল আর্টে যেতে পারবেন না। এটাতে হয়তো আপনার জীবনে চলে যেতে পারে। কিন্তু ওয়েন তো যাবেই, কারণ রংশানকে বিয়ে করতে হলে ওকে মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে। ফুসিংয়ের তখন অন্য কোনো উপায় না দেখে ওকে অজ্ঞান করে দেয় আর ওর জামা কাপড় পরে নিজের মাথায় একটা হেলমেট পরে সোজা চলে আসে সেই মার্শাল আর্ট প্লেসে। সবাই ওকে দেখে অনেক হাসাহাসি করে আর বলে, ভয় পেয়ে মিস্টার ওয়েন দেখছে এখন হেলমেট পরে হাজির হয়েছে। ওরা তো কেউ জানে না যে ওই হেলমেটের আড়ালে আসলে ফুসং দাঁড়িয়ে আছে। রংশান ঠিকই বুঝতে পেরেছিল যে এটা ফুসেন, কারণ মিস্টার ওয়েন কখনোই এই হেলমেট পরে এখানে হাজির হতো না। এখানে পাত্রদের জন্য যেসব ওয়েপন রাখা হয়েছিল তার সমস্ত ওয়েপনই সবাই প্রায় নিয়ে নিয়েছে, শুধুমাত্র ছোট্ট এক ছুরি এখানে পড়েছিল। ঠিক তখনই রংশান পিছন থেকে একটা চাবুক ওই দিকে ছুড়ে দেয় আর বলে, এটাই তোমার আজকের ওয়েপন এবং এটা দিয়েই তুমি মার্শাল আর্ট করবে। যাই হোক, সবাই এতে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, কেন লেডি রং নিজের হাতে করে এরকম একটা চাবুক তার দিকে ছুড়ে দেবে, এটা আনফেয়ার। লেডি রং তখন বলে, কারণ মিস্টার ওয়েনের কাপে কেউ একজন বিষ মিশিয়ে দিয়েছিল এবং তাকে আজকে যে এতটা ডিজি বানিয়ে ফেলেছে তার পিছনে আপনারা কেউ একজন দায়ী। তো খেলা কি তাহলে ততক্ষণ বন্ধ করে রাখবো যতক্ষণ না কে এই কাজটা করেছে সেটা সবার সামনে উঠে আসে? সবাই তখন বলে, আচ্ছা ঠিক আছে, খেলা বন্ধ করার দরকার নেই, বরং ওয়েন ওই চাবুকটা দিয়েই মার্শাল আর্ট করবে। সবার ভিতরে এবার লড়াই শুরু হয়ে যায়, ওই মালাটা কে আগে নিতে পারে। তো এখানে ম্যাক্সিমাম সদস্যই প্রথমেই পড়ে গিয়েছিল। 3 জন বাকি ছিল, একটা হলো ফুসেন, আরেকটা হলো মিস্টার দিন, আরেকটা হলো মিস্টার হে। এদের 3 জনের ভিতরেই মূলত ফাইটটা হয়। ফুসেং এর বেশি চান্স ছিল ওই মালাটা ধরে নেওয়ার, কিন্তু মিস্টার দিং ছিল একজন কমান্ডার আর তাই সে মার্শাল আর্ট বিদ্যায় অনেক বেশি পারদর্শী ছিল, তাই সে ওই মালাটা প্রথমে কেটে দেয়। এবার মালাটা নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। মূলত 3 জনই মালাটা নিয়ে টানাটানি শুরু করেছিল, সেজন্য মালাটা যতগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল সেই সমস্ত দড়িগুলো উড়ে চলে যায়। অর্থাৎ এখানে 3 জন একই পজিশনে দাঁড়িয়েছিল। তাহলে কে হলো ফার্স্ট? ইয়নশি বলে, আজকের এই প্রতিযোগিতায় কে ফার্স্ট হলো তাহলে? রংশান তখন বলে, এই প্রতিযোগিতা বাদ দেওয়া হোক। দেওয়ান চেং তখন বলে, আজকের এই প্রতিযোগিতা এখানে স্থগিত করা হচ্ছে, পরবর্তী প্রতিযোগিতার জন্য আপনারা সবাই প্রস্তুত হন। এরপরে ফুসেং নিজের রুমে চলে আসে। ফুসেং এর পিঠে কেটে গিয়েছিল। ফুসেং এর জন্য ডাক্তার পাঠিয়ে দিয়েছে রংশান, কারণ রংশান খুব ভালো করেই জানে যে আজকে ওয়েনের জায়গায় ফুসেংই মূলত ফাইটটা করেছে। এদিকে ওয়েনকে দেখানো হয়। ওয়েন তো এতক্ষণ অজ্ঞান হয়েছিল আর এখন ও একটু জেগে উঠেছে। ওর জন্য একটা কবচ পাঠিয়ে দিয়েছে রংশান। তো ওয়েনের সঙ্গে দেখা করতে আসে তখন ফুসেং। ওয়েন ফুসেংকে ধন্যবাদ জানায় যে এই রাউন্ডটা এরকম একটা লেভেলে নিয়ে আসার জন্য, কারণ ওয়েন তো ওই রাউন্ডে অংশগ্রহণ করতে পারেনি। ফুসেংকেও বলে, দেখো আমার জন্য একটা কবচ পাঠিয়েছে রংশান। ফুসেং তখন মনে মনে বলে, রংশান আসলে দেখছি তার এই কাজিনের প্রতি একটু বেশি বায়াস, চুপি চুপি কাজিনের জন্য আবার একটা কবচও পাঠিয়েছে। এটা কিন্তু মিস রং ঠিক হচ্ছে না। যাই হোক, এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই বাকি সব ক্যান্ডিডেটরা মিস্টার ইয়ানের রুমের সামনে এসে হাজির হয়েছিল। মিস্টার ইয়ান যে একটু পরে এসেছে ক্যান্ডিডেট হয়ে, সে মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নেয়নি বলে এখানে হট্টগোল বেঁধে গিয়েছে। আসলে মিস্টার ইয়ান এখানে আসার পরে সোজা দাদিমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। মিস্টার ইয়ান একজন খুবই ভালো মানুষ আর দাদিমার খুবই পছন্দ এই ছেলেটিকে। দাদিমা পার্সোনালি চায় রংশানের সঙ্গে যেন এরই বিয়েটা হয়, কিন্তু আসলে কপালে না থাকলে তো আর হবে না। রংশানকে দেখতে পাই, ও যখন বাইরে এসেছিল মিস্টার ইয়ান তখন বলে, তুমি জানো ছোট্টবেলা থেকে আমি বৌদ্ধ ধর্ম প্র্যাকটিস করি। আমি সেই বনে জঙ্গলে গিয়ে থেকেছি বছরের পর বছর, বছরের পর বছর ধরে সাধনা করেছি, তপস্যা করেছি এবং আমার কাছে একটাই ধর্ম, সেটা হলো মানব ধর্ম। আমি সবসময় মানুষের সেবা করে বাঁচতে চেয়েছি। যখন আমার কাছে প্রস্তাব এলো যে আমাকে রং পরিবারে আসতে হবে এবং রংশানকে বিয়ে করার জন্য যুদ্ধ করতে হবে, তখন আমি মনে মনে ভেবেছি যে আমি মরে যাব, কিন্তু তারপরেও কাউকে বিয়ে করব না, কারণ আমার কাছে আমার ধর্মই সব। আমি সবসময় চেয়েছি শুধুমাত্র ধার্মিক হয়ে থাকতে, বিয়ে করে সংসারী হতে আমি কখনোই চাইনি। কিন্তু আমি যখন এখানে এসেছি তখন আমার ধারণা পুরোপুরি পাল্টে গিয়েছে। আমি যখন রংশান আপনাকে দেখেছি তখনই আমার মনে হয়েছে, না, আমার 1000 বছরের তপস্যা বোধহয় এবার ভাঙতে চলল। আসলে মিস্টার ইয়ানের কিন্তু প্রথমে রংশানকে বিয়ে করার কোনো মতই ছিল না, সে আগে কখনো রংশানকে দেখে পর্যন্ত নি। তবে এখানে আসার পরেই তার মনে হয়েছে, না, রংশানই সেই মানুষ যাকে ও বিয়ে করতে চায়। যাক, এরপরে আমরা আবার দেখতে পাই ফুসেনকে। ফুসেন দেখা করতে এসেছিল রংশানের সঙ্গে। ও রংশানের কাছাকাছি আসে আর আস্তে করে ওর কানের একপাশে ও নিজের মুখ নিয়ে যায়। দুজনেই ভীষণ কাছাকাছি চলে এসেছিল। এরপরে ফুসেন বলে,
সেদিন ওয়েনের চায়ের কাপে যে বিষটা মেশানো হয়েছিল সেটা মনে হয় মিস্টার হে মিশিয়েছে। তার মানে মিস্টার হে আগে থেকে জানতো যে সেকেন্ড রাউন্ডটা আসলে মার্শাল আর্ট রাউন্ড। তার মানে কেউ একজন মিস্টার হে এর কাছে সমস্ত খবর লিক করে দিচ্ছে যে কোন রাউন্ডের পরে কোন রাউন্ড খেলা হবে, কারণ কেউ তো জানেই না তাদের কাছে পরবর্তী রাউন্ডটা কি হিসেবে ওয়েট করছে। যাই হোক, রংশন বলে ঠিক আছে, আমি এই ব্যাপারটা লক্ষ্য করব। এদিকে আবার কি নিয়ে একটা ঝামেলা বাঁধিয়েছিল মিস্টার দিং। তখন কিছু বই নিয়ে ফুসেং সোজা ওয়েনের রুমে আসে আর বলে এই বইগুলো পড়ুন। ওয়েন তখন বলে কিন্তু না, আমি তো একটু বাইরে যাব, দিংয়ের সঙ্গে কি হয়েছে? ফুসেং তখন বলে দিংয়ের কিছু জিনিস নাকি চুরি হয়ে গিয়েছে, তো আপনি কি চুরি করেছেন? ওয়েন তখন বলেন না। ফুসেং তখন বলে তাহলে বাইরে যাওয়ার কি দরকার? আপনার এখন উচিত আপনার নিজেকে প্রস্তুত করা, কিভাবে আপনি রংশনকে বিয়ে করতে পারেন সেদিকে কনসেন্ট্রেট করা, আর বাকি কোনো বিষয়ের প্রতি আপনি কোনো নজর রাখবেন না। আপনি কি জানেন রং পরিবার কোন বিজনেসে চলে? চা বিজনেসে। আর আপনি কিন্তু চায়ের কোনো কিছুই জানেন না, তাই এই কয়দিন আপনার অনেক পড়াশোনা করা উচিত, চা সম্পর্কে আপনার বিস্তর জ্ঞান থাকা উচিত, তবেই না আপনি রংশনকে আকর্ষণ করতে পারবেন। তা না হলে কিন্তু আপনি হেরে যাবেন। তাই রাত্রেবেলা আমি আপনার জন্য আরো বেশি ল্যাম্প পাঠিয়ে দিব, আপনি পড়াশোনা করতে থাকুন, সারা রাত ধরে পড়াশোনা করবেন। তো এবার ওয়েন সারা রাত ধরে পড়াশোনা করতে থাকে, এমনকি ওর ঘুম পাচ্ছিল তখনও পানি দিয়ে চোখে সিটি দিয়ে তারপরেও পড়তে থাকে। কিন্তু এক সময় ও আসলে ঘুমিয়েই যায়, ওকে দিয়ে হবে না। ঠিক তখনই আমরা দেখতে পাই রুমের ভিতরে একটা সাপ প্রবেশ করছে, আর কেউ একজন এসে জোরে জোরে ফুসেংকে ডেকে বলছে যে মিস্টার ওয়েনের কক্ষে নাকি সাপ প্রবেশ করেছে এবং তাকে দংশন করেছে। তাই ও দ্রুত করে নিজের রুম থেকে বের হয়ে যাচ্ছিল, তখন কিছু সার্ভেন্ট এসে ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। রংশন তখন ওর নিজের রুমেই ছিল। ঠিক তখনই ওর দাসী এসে জানায় যে বাহিরে একটা ঝামেলা হয়েছে, মিস্টার দিংয়ের নাকি কিছু জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। রংশন তখনই ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে ফুসেংকে ধরে নিয়ে সোজা মিস্টার দিংয়ের রুমে নিয়ে আসা হয়েছিল, তাকে চুরির অপবাদ দেওয়া হচ্ছে, সে নাকি মিস্টার দিংয়ের রুম থেকে অনেক কিছু চুরি করেছে। ফুসেং তখন বলে আমি কিভাবে চুরি করব, আমি তো রাত্রে ঘুমিয়েছিলাম। ওয়েনা তখন উঠে এসে বলে যে ফুসেংকে কেন এভাবে অপরাধী করা হচ্ছে। ফুসেং বলে আমি ঘুমিয়েছিলাম, কেউ একজন আমাকে এসে বলল ওয়েনের রুমে নাকি সাপ প্রবেশ করেছে, আর সেজন্যই আমি বাইরে এসেছি, তখনই আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসা হয়েছে। দিং তখন বলে হ্যাঁ, সাপ তো প্রবেশ করেছে, তবে সাপ তো ওয়েনের রুমে প্রবেশ করেনি, বরং আমার দাসের রুমে প্রবেশ করেছে আর তাকে দংশনও করেছে। আর ঠিক সাথে সাথেই আমার রুম থেকে কিছু গহনাগাটিও চুরি হয়ে গিয়েছে, তুমি সেগুলো চুরি করেছো, কারণ ওই রাত্রেবেলা তুমি একমাত্র বাইরে ছিলে। ফুসেং তখন বলে এর কি কোনো প্রমাণ আছে? ফুসেং এবং ওয়েন দুজনেই মিলে নিজেদেরকে প্রোটেস্ট করতে থাকে এবং এখানে একটা মারামারি শুরু হয়ে যায়। ঠিক তখনই রংশন এখানে এসে হাজির হয় আর বলে আপনাদের নিজেদের কি কোনো ম্যানার, কোনো এটিকিউট, কোনো কিছুই নেই? নিজেদের সমস্ত কিছু বিসর্জন দিয়ে এখানে আপনারা ঝগড়াঝাটি করছেন। ঠিক তখন ওয়েন অনেক কাঁদতে থাকে, কারণ ওকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। আর যখন রংশন এখানে আসে সে দরদ দেখে আর একটু বেশি কাঁদতে থাকে। এখানে ইয়ানও এসেছিল এবং ইয়ান ফুসেং এর দিকে হাত বাড়িয়ে দেয় এবং ওকে বলে যে উঠে এসো। মিস্টার দিং তখন বলে শুনুন লেডি রং, আমার রুম থেকে কিছু টাকা পয়সা গহনা চুরি হয়ে গিয়েছে, আর সেগুলো ফুসেং চুরি করেছে, কারণ ও বাহিরে ছিল। রংশন তখন বলে তার মানে আপনি কি বলতে চাইছেন আমার বাড়ির কাজের লোকেরা চোর? আমি দিনের পর দিন এখানে চোর পুষে রেখেছি নাকি, এটা বলতে চাচ্ছেন? আমি ওদেরকে ট্রাস্ট করি বলে ওদেরকে আমার কাছাকাছি রেখেছি, কেউ যদি ফুসেং এর দিকে হাত তুলে কথা বলে তাহলে আমি সেটা বরদাস্ত করব না। এরপরে ওয়েন বলে আচ্ছা ফুসেং, তুমি কি নিজের ইনোসেন্স প্রমাণ করতে পারবে না যে তুমি চুরিটা করনি? ফুসেং তখন বলে অবশ্যই পারবো, যেহেতু এই টাকা পয়সাগুলো আমার ঘরে পাওয়া গিয়েছে তাই আপনারা আমার ঘরেই চলুন। ওর ঘরের মেঝেতে অনেকগুলো চীনাবার ছড়ানো ছিল, আর এই চীনাবারের উপরে একটা পায়ের ছাপ স্পষ্ট। রংশান বলে যে গিয়ে তোমার রুমে এসে এইগুলো পেয়েছে, মানে এই টাকা পয়সাগুলো পেয়েছে। তখন ওখানে পাশে একজন দাস দাঁড়িয়েছিল, সে বলে যে আমি এসে পেয়েছি। রংশান বলে ঠিক আছে, তাহলে তোমার পায়ের ছাপ ছাড়াও এই ঘরে অন্য কারোর পায়ের ছাপ আমি দেখতে পাচ্ছি। তখন ফুসেং বলে আপনার মনে আছে সকালবেলা আপনি আমাকে বলেছিলেন যে চা বাগানের জন্য চীনাবার নিয়ে আসে? লেডি রং, আমি সারাদিন ধরে সেই কাজই করেছি, তবে এক প্যাকেট চীনাবার আমি আমার জামার পকেটে লুকিয়ে রেখেছিলাম। সেই চীনাবার সমস্তটাই পড়েছে আমার এই মেঝেতে, ভাগ্যিস পড়েছিল, না হলে তো এই জুতার ছাপটা আজকে আমি স্পষ্ট করে চিনতে পারতাম না। ঠিক তখনই আমরা অন্য একজন দাসকে দেখতে পাই যে ভয় পাচ্ছিল, মূলত সেই এই রুমে এসেছিল ওই টাকা পয়সাগুলো রেখে যেতে, আর তার পায়ের ছাপই এখানে পাওয়া গিয়েছে। ব্যাস ধরা পড়ে গেল। একজন আগেই এসে ওর রুমে টাকা পয়সা লুকিয়ে রেখে গিয়েছিল, আর একজন পরে এসে সেগুলো বের করে নিয়ে গিয়েছে, আর তাদের দুজনের পায়ের ছাপই পাওয়া গিয়েছে। সো এখানে প্রমাণিত হয়ে গেল যে ফুসেং কোনো কিছু চুরি করেনি। আর ওই লোকটি তখন স্বীকার করে যে আসলে এই কাজটি করেছে, আর ওই লোকটি ছিল মিস্টার দিং এর একজন সার্ভেন্ট। মিস্টার দিং বলে আমার সার্ভেন্ট হয়ে তুমি এরকম একটা কাজ কিভাবে করতে পারো? নিজে চুরি করে সেটা ফুসেংয়ের রুমে রেখে গিয়েছিলে। কিন্তু রংশাং তো খুব ভালো করেই বুঝতে পারে যে এই কাজটা মিস্টার দিংই তার পরিচারককে দিয়ে করাতে বলেছিল। যদি ওই লোকটি এখন ধরা পড়ে গেল,
কিন্তু ধরা পড়ার পরেও এই সার্পেন্ট তো মুখ খুলবে না যে দিঙি তাকে এগুলো করতে বলেছিল। দিঙের এখন ফুসেংয়ের উপর অনেক রাগ, তাই ফুসেংকে রাস্তা থেকে সরানোর জন্য সেই প্ল্যানটা করেছিল, কিন্তু আলটিমেটলি হেরে গেল। ফুসেং রংশানকে ধন্যবাদ জানায় এভাবে ওকে বাঁচানোর জন্য। আর এরপরে মিস্টার ইয়ান বলে, তোমাকে অনেক আঘাত করা হয়েছে, চলো আমি তার চিকিৎসা করাবো। ফুসেং তখন বলে, আপনি না একজন বুদ্ধিস্ট, আপনি দেখছি এখন ডক্টরও। তখন ইয়ান বলে, হ্যাঁ আসলে আমি দীর্ঘদিন ধরে বনে জঙ্গলে পড়ে থেকেছি, তো এজন্য একটু ডক্টরি বিদ্যা জানি আর কি। তখন ও দরজার বাহিরে রংশান দাঁড়িয়েছিল। বাহিরে আসে মিস্টার ইয়ান আর বলে, তোমার মাথা ব্যথা করছে? মাথা ব্যথা করলে মাথার তালুতে আর এরকম চোখের কোনায় এভাবে হাত দিলে মাথা ব্যথা অনেক কমে যায়। কিন্তু রংশান, আমি একটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হলো মিস্টার ওয়েনের ব্যাপারে তুমি একটু বেশি বায়াসড। যাই হোক, তোমাকে বিয়ে করার জন্য এখানে সমস্ত পাত্ররা এসেছে, তারা নিজেদেরকে প্রমাণ করতে চাইছে, কিন্তু তোমাকে বায়াসড হলে হবে না। আমি চাই তুমি আর একটু ফেয়ার হও, সবাইকে সুযোগ দাও। এরপরে রংশান নিজের রুমে আসে আর একজন লোককে ডেকে পাঠায়। ওই লোকের কাছে জিজ্ঞেস করে লু জিয়াংলাই এর ব্যাপারে, মানে সেই ম্যাজিস্ট্রেট লু এর ব্যাপারে। তখন ওই লোকটি বলে, আসলে লু এর বাবা মারা গিয়েছিল তারই এক বন্ধুর কারণে। লু তখন অনেক কেঁদেছিল এবং তার ওই বন্ধুর উপরে সে প্রতিশোধ নিতে চেয়েছিল। এর জন্য সে নিজেকে দীর্ঘদিন ধরে প্রস্তুত করে, অনেক পড়াশোনা করে। একসময় সে ম্যাজিস্ট্রেট হয়ে যায়, তবে সেই বন্ধুর উপরে সে প্রতিশোধ নেয় না, বরং তার বন্ধু একদিন পুকুরে ডুবে গিয়েছিল, লুই তাকে বাঁচিয়েছিল। মানে লু একজন ভালো হৃদয়ের মানুষ। তখন রংশানকে জিজ্ঞেস করে, তবে লু জিয়াংলাই এখন কোথায়, তার কোনো খোঁজ নেই? ওই লোকটি তখন বলে, হ্যাঁ আসলে একদিন সে একটা কেস ইনভেস্টিগেট করতে সমুদ্র পাড়ি দিচ্ছিল এবং হুট করে সমুদ্রে অনেক ঝড়ো হাওয়া বইতে শুরু করে, আর তার সঙ্গে যতজন ছিল তারা সবাই ওই জাহাজে ডুবেই মারা গিয়েছিল। আর মিস্টার লু জিয়াংলাইও নাকি ওখানেই মারা গিয়েছে, তাই তাকে নিয়ে এখন আর কোনো কথাবার্তা হয় না। রংশান তখন মনে মনে বলে, তার মানে ম্যাজিস্ট্রেট লু জিয়াংলাই আমাদের লু ফুসেং। সে আসলে বেঁচে আছে এবং সে তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে, এটা সত্যি। তবে তাকে কেউ একটা হত্যা করতে চেয়েছিল, কারণ সে সমুদ্র পথে তো মারা যায়নি, বরং সে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে গিয়েছিল, আর সেই রাত্রেই আমি তাকে কুড়িয়ে পেয়েছি। তার মানে এই শহরের বাহিরে তার হয়তো অনেক শত্রু আছে যারা তাকে হত্যা করতে চায়। এই মুহূর্তে আমি যদি তাকে এখান থেকে পাঠিয়ে দিই, তাহলে যে কোনো মুহূর্তেই সে মারা পড়তে পারে। তাই আমি তাকে যতদিন পর্যন্ত তার স্মৃতি না ফিরে আসছে ততদিন আমার কাছেই রেখে দিব। এর পরের দিন আমরা টি এস্টেট দেখতে পাই, যেখানে সমস্ত ক্যান্ডিডেটদের ডেকে আনা হয়েছিল। রংশান নিজেই ওদেরকে নৌকা ভাড়া করে এখানে ডেকে পাঠিয়েছে। এই চা বাগানে অনেক কর্মী কাজ করে। রংশানের উদ্দেশ্যই হলো এখানে যে সমস্ত ক্যান্ডিডেট বা পাত্ররা এসেছে তারা যেন এই চা বাগানটা ভালো করে ঘুরে দেখে। লু ফুসেং খুব ভালো করেই বুঝতে পেরেছে রংশান ওদেরকে এখানে কেন ডেকে পাঠিয়েছে। হয়তোবা পরবর্তী রাউন্ডে সবাইকে চা বানাতে বলবে রংশান, এবং তার ভিত্তিতে যাচাই করা হবে কে বা কারা এখানে স্টে করবে আর পরবর্তী রাউন্ডে যেতে পারবে। যাই হোক, ওরা সবাই এখানে চা বানানো দেখতে থাকে ঠিকই, কিন্তু ওরা ক্যাজুয়ালি দেখছিল। তবে ফুসেং তো বুঝতে পেরেছে রংশান কেন সবাইকে এখানে পাঠিয়েছে, নিশ্চয়ই চা এরা কিভাবে বানাচ্ছে সেসব দেখতেই। তাই ফুসেং খুব ভালোভাবে এটা লক্ষ্য করে। রংশান আসে আর সমস্ত পাত্রদের বলে, আপনারা চা পাতা তোলা থেকে শুরু করে চা বানানো পর্যন্ত সমস্তই দেখতে থাকুন, কারণ আপনাদের নেক্সট রাউন্ডে চা বানিয়ে আমাকে খুশি করতে হবে। ওয়েন তখন ফুসেংকে বলে, তুমি ঠিকই বলেছিলে, রংশান আমাদের এখানে নিয়ে এসেছে, তার মানে হলো নেক্সট পর্বে আমাদেরকে নিশ্চয়ই চা বানাতে হবে। আমি যদি আরেকটু আগে সমস্ত কিছু ভালো করে লক্ষ্য করতাম তাহলে আরেকটু ভালো করে শিখতে পারতাম। এখন তো আমি চা পাতাটাও ভালো করে তুলতে পারছি না। ফুসেং তখন বলে, আপনি এখনো পর্যন্ত রংশানের মনই বুঝে উঠতে পারেননি, ঠিক আছে আমি আপনাকে চা পাতা তুলতে সাহায্য করছি। এটা বলে ফুসেং ওকে সাহায্য করতে থাকে, কিন্তু তখন মিস্টার বাই হুট করে অজ্ঞান হয়ে যায়। ওয়েন এটা দেখা মাত্র বলে, আমি ডক্টর ডেকে আনছি, সেখানে এরকম বারবার অজ্ঞান হয়ে যায় কি জানি। ফুসেং বুঝতে পারে যে ও ইচ্ছে করে অজ্ঞান হয়েছে, কারণ যখনই কোনো বড় ধরনের প্রতিযোগিতা শুরু হয় তখনই মিস্টার বাই অজ্ঞান হওয়ার নাটক করে, যাতে সে অন্তত বেঁচে থাকতে পারে, না হলে এখানে একটু পরে লড়াই হয়ে যাবে। সমস্ত পাত্ররাই একে অন্যের সর্বনাশ করতে চায়, আর মিস্টার বাই অজ্ঞান হয়ে এদের ভিতর থেকে সরে পড়ার নাটক করে। ফুসেং ওর কাছে আসে আর ওর নাক চেপে ধরে বুঝতে পারে যে এ আসলে নাটক করছে, তাই ওকে একটা জায়গায় নিয়ে বসিয়ে রাখে। ঠিক তখনই ফুসেং এর মনে হয় যে ডক্টর ডাকার জন্য বোয়েন গিয়েছিল, তাহলে এখনো কেন ফিরছে না, তার সাথে কোনো অন্যায় হচ্ছে না তো। আসলে তখনই আমরা মিস্টার হিকে দেখতে পাই, সে একটা কালো কাপড় পরে এসেছিল মিস্টার বোয়েনকে আড়াল থেকে মারতে। তখন ফুসেং এখানে চলে আসে আর ফুসেং এর সঙ্গে মিস্টার হের একটা ফাইট হয় আর মিস্টার হে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওয়েন তখন অনেক নিচে পড়ে গিয়েছিল পাহাড়ের উপর থেকে। ওয়েন নিচ থেকে ফুসেংকে বারবার ডেকে বলে যে আমাকে উদ্ধার করো, আমার পা মনে হয় ভেঙে গিয়েছে। ফুসেং তখন ওকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, আর ততক্ষণে লেডি রং এখানে চলে আসে। রং বলে ও এখানে পড়লো কিভাবে। ফুসেং ওকে সমস্তটাই বলে যে কিভাবে কি হয়েছে এখানে। এরপরে ফুসেং বলে, আপনি আমার কোমরে এই দড়িটা একটু ভালো করে বেঁধে দিন, আমি নিচে নামছি। আর ওকে উপরে তুলে আনার চেষ্টা করছি। এরপরে ও নিচে নামতে থাকে আর উপর থেকে লেডি রং দড়িটা শক্ত করে
পেঁচিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু ফুসেং তুলতে গিয়ে ওর হাতে অনেক কেটে গিয়েছিল, কারণ ও পিঠে করে ওয়েনকে নিয়ে তুলছে। ওয়েন যখন উপরে উঠে আসে তখনই ও অজ্ঞান হওয়ার নাটক করছিল এবং রংশানের কাঁধেই প্রায় পড়তে যাচ্ছিল। পিছন থেকে তখন ফুসেং ওকে টান দেয় নিজের কাছে আর বলে, যেহেতু তাকে নিচ থেকে বাঁচিয়ে এই পর্যন্ত তুলতে পেরেছি, তাই আমি তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারবো। লেডি রং, আপনি কোনো চিন্তা করবেন না। রংশান তখন লক্ষ্য করে যে ফুসেং এর হাত অনেক কেটে গিয়েছে, তাই ওর অনেক খারাপ লাগে। পরেও ফুসেং এর রুমে আসে একটা ঔষধ নিয়ে, বলে এটা তোমার হাতে এবং তোমার পিঠে লাগিয়ে নিও। ফুসেং তখন বলে, পিঠে কেন লাগাবো? আমি তো পিঠে আঘাত পাইনি। রংশান তখন ওর পিঠে হাত দিলে সাথে সাথে ওর হাতের উপরে হাত রাখে ফুসেং, কারণ আসলে ও পিঠেও আঘাত পেয়েছিল। যখন ও দড়ি বেয়ে নিচে নামছিল তখনই ও পিঠে আঘাত পেয়েছিল। রংশান বলে, আমি একজন ডক্টর ডেকে পাঠাচ্ছি, সেই তোমার পিঠে এটা লাগিয়ে দিবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি তোমার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করেছি, আর আজকে থেকে আমি তোমার জেড ড্রিঙ্কটা তোমাকে ফিরিয়ে দিলাম, এটা এখন থেকে তোমার। এটা বলে ও চলে যায়। এর মানে হলো যে কয়জন প্রতিযোগী ওখানে আছে তার ভিতরে প্রতিযোগিতা করার একটা সুযোগ ফুসেংকেও দিয়ে দিল লেডি রং। লেডি রং বুঝতে পেরেছে বাকি সবার থেকে ওর স্বামী হওয়ার ক্যাপাবিলিটি ফুসেংয়েরই সব থেকে বেশি আছে। এদিকে আমরা আবার ইয়নছুকে দেখতে পাই, মানে সেই ব্লাইন্ড মেয়েটাকে। ও যেখানে আগের দিন ফুলের বাগানে বসেছিল, ও সেখানে এসে ওই ফুল গাছগুলোকে খুঁজতে থাকে, কিন্তু এখানে একটাও ওই সেই ফুল ছিল না। ওর খুব কান্না পাচ্ছিল, কারণ ও যে মায়ের সন্তান, ওর মা একজন মেড সার্ভেন্ট ছিল। ওর মা এই ফুল গাছ খুব পছন্দ করত, ছোটবেলা থেকে ও খুবই এগুলো পছন্দ করত। ওই পথ দিয়েই তখন মিস্টার বাই হেঁটে যাচ্ছিল। মিস্টার বাই দেখতে পায় যে ইয়নশু এখানে বসে বসে ওই ফুল খুঁজছে আর কাঁদছে। তখন ওর মনে পড়ে যে কোন ফুলটা খুঁজছে ও বলে, আপনি এখানে বসুন, আমি আপনার ওই ফুল গাছ এনে দিচ্ছি। আসলে এখানে ওই ফুলের একটা বাগান ছিল, তবে ওই বাগানটা এখন পুরোটাই পরিষ্কার করে দেওয়া হয়েছে, কিন্তু একটা গাছ এখনো অবশিষ্ট ছিল, আর সেটাকেই মিস্টার বাই নিয়ে সে লাগিয়ে দেয় এবং এতে ভীষণ খুশি হয়ে যায় ইয়নশু। আর ওকে বলে, নেক্সট তো একটা চা বানানোর প্রতিযোগিতা আছে, চা বানানোর ওই প্রতিযোগিতায় আপনি চা বেশি করে খাবেন আর কথা কম বলবেন, এটাই আমার তরফ থেকে আপনার জন্য উপদেশ। যাই হোক, এখন সেই কর্নারে সবাই এসে উপস্থিত হয়েছিল, যেখানে সবাইকে চা বানিয়ে প্রেজেন্ট করার কথা ছিল। এদিকে ফুসেং সেই জামাটা পরে নিয়েছে, যে জামাটা লেডি রং ওকে দিয়েছে, আর হাতে সেই আংটিটাও পরে নিয়েছে। ফুসেং বুঝতে পেরেছে যে লেডি রং ওকে সুযোগ দিয়েছে, তাই এই সুযোগটা অ্যাট এনি কস্ট ওকে কাজে লাগাতেই হবে। লেডি রঙের মন জয় করতে হবে, আর ওকে নিজের পরিচয়টাও অবশ্যই খুঁজে বের করতে হবে। কিন্তু ওই আংটিটা হাতে দেওয়ার সাথে সাথেই ওর পাস্টের টুকটাক ভীষণ আসতে শুরু করে, যদিও সেটা বেশি কিছুও দেখতে পায় না। এদিকে চা বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সবাই লেডি রঙের কাছে একবার করে আসে আর তাদের বানানো চাটিকে দেখাতে থাকে। লেডি রং অধিকাংশ লোককে বাদ দিয়ে দেয়, কারণ কেউই ভালো করে চা বানাতে পারেনি। তবে মিস্টার দিং একটু মিডিয়াম মানের চা বানিয়েছিল, যেটা লেডি রঙের পছন্দ হয়। লেডি রং বলে, ঠিক আছে, মিস্টার দিং এখানে থাকতে পারবে। তারপরে মিস্টার হেও ভালো চা বানিয়েছিল, যেটা টপ গ্রেডের, তাই মিস্টার হেকেও রেখে দেওয়া হয়। মিস্টার বাই চা বানিয়েছিল, সেটা মিডিয়াম গ্রেডের ছিল, তাই মিস্টার বাইকেও রেখে দেওয়া হয়। আর মিস্টার ইয়ানের বানানো চাটা তো ছিল, মিস্টার ইয়ানকেও রেখে দেওয়া হয়। তো এখন মাত্র 4 জনকে সিলেক্ট করা হয়েছে, আর বাকি সবাইকে লেডি রং বলে আপনারা ফেল করেছেন, তাই বাকি সবাই ফিরে যাবে। তো কি আর করা, বাকি সবাই না চাইতেও তাদেরকে ফিরে যেতে হয়। যখন এরা সবাই এখান থেকে চলে যাবে, ঠিক তখনই ফুসেং এখানে হাজির হয় আর বলে, এখনো আরেকজনের চা টেস্ট করা আপনার বাকি আছে। এটা বলে রংশানের সামনে ও একটা চায়ের পাত্র আনে। রংশান ওই চাটা হাত দিয়ে সুন্দর করে দেখে বলে, এটা একটু ওভারকুক হয়েছে, কিন্তু এটা এখনো টপ গ্রেডের চা এবং এই চাটা বেশ ভালো, তাই তুমিও এখানে থেকে যেতে পারো। ফুসেং তখন বলে, আমি আসলে মিস্টার ওয়েনের পক্ষ থেকে এসেছি, সে যেহেতু পা ভেঙে বসে আছে, এখানে আসতে পারছে না, সেজন্য তার হয়ে চাটা আমি বানিয়ে নিয়ে এসেছি। আর লেডি রং এতে ভীষণ খুশি হয়ে যায়। সো এখন আর রইল 5 জন। এই 5 জন হলো মিস্টার ইয়ান, মিস্টার হে, তারপর মিস্টার ওয়েন, তারপর মিস্টার দিং এবং মিস্টার বাই। যদিও ফুসেংকে এর ভিতরে কিন্তু কাউন্ট করা হয়নি। রংশান তখন বলে, তোমরা 5 জনের নেক্সট রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু রংশানের পাশে দাঁড়ানো ইয়নছি বলে, আসলে ক্যান্ডিডেট 5 জন নয়, বরং ক্যান্ডিডেট 6 জন, কারণ এর ভিতরে ফুসেংকেও অ্যাটাচ করে রাখা হয়েছিল। এরপরে আমরা ফুসেংকে দেখতে পাই, ও লেডি রঙের ঘরের সামনে দিয়ে ঘোরাফেরা করছিল। তখন ওদের মেইন পরিচারিকা এসে ওকে অনেক ধমকি দেয়, এই পরিবারের কাজের লোক, তাহলে তুমি কেন মালকিনের রুমের চারপাশে এরকম ঘোরাঘুরি করছো? ফুসেং তখন বলে, লেডি রঙই আমাকে এখানে আসতে বলেছে। তখন এই মহিলা আরো বেশি ওর উপরে রাগারাগি করতে থাকে। তখনই এখানে লেডি রং আসে আর বলে, এই সাহস আমি ওকে দিয়েছি আমার আশেপাশে ঘুরঘুর করার, আপনার কোনো সমস্যা? তখন ওই পরিচারিকা বলে, আমার কোনো সমস্যা নেই। লেডি রং তখন ওকে বলে, ফুসেং তুমি এখন আমার সাথে এসো, আমার দোলনাটা নষ্ট হয়ে গিয়েছে, সেটাকে ঠিক করতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমার সাথে আসো। এটা বলে ওকে রুমের ভিতরে ডেকে নিয়ে আসে। ফুসেং বলে, আপনার দোলনার পাটাতনটা নষ্ট হয়ে গিয়েছে, ওটা চেঞ্জ করে আমি নতুন একটা করে দিই? ওকে রং বলে, না,
আগের যেটা ছিল ওটাকেই রেখে দাও। ওটার ভিতরে আলাদা পুরাতন একটা চার্ম আছে যেটা আমি পছন্দ করি। আর তাছাড়া তোমাকে কিছু বলার আছে। তুমি অনেকদিন হলো আমাদের এখানে আছো এবং তুমি বেশ ভালোভাবে আমার ভাইকে প্রোটেক্ট করেছো। আর সের জন্য তোমার জন্য কিছু টাকা পয়সা নিয়ে এসেছি, এগুলো তোমার জন্য। এবার এটা বলে ওর জন্য কিছু মুদ্রা নিয়ে আসে, আর যেগুলো ছিল সিলভারের। এটা দেখে সত্যি ওর খুব খারাপ লাগে। ফুসিং তখন বলে, এজন্যই কি আমি আপনার আন্ডারে কাজ করেছি? আমি নিজের জীবনের এত এত ঝুঁকি নিয়েছি, প্রত্যেকবার মার খেয়েছি, এমনকি কয়েকবার আমি লাইফ রিস্কের ভিতরে গিয়েছি, শুধুই কি কেবল আপনার ভাইকে প্রোটেক্ট করতে? লেডি রং বলে, আমি তোমাকে অ্যাপয়েন্ট করেছিলাম তাই তুমি আমার কথা শুনেছো, আর সেজন্য আমার মনে হয়েছে তোমাকে রেওয়ার্ড দেওয়া উচিত, তাই এই রেওয়ার্ডটা তোমার জন্য। এতে ফুসেং আরো রেগে যায় আর বলে, আমি আপনার এই সমস্ত রেওয়ার্ড চাই না। আমি নিজের জীবনের যে ঝুঁকি নিয়ে সবসময় আপনার ভাইকে বাঁচিয়েছি সেটা এই রেওয়ার্ডের জন্য নয়। আপনি নিজেও জানেন আমি আপনার কাছে কি চাই। লেডি রং তখন বলে, কি চাও তুমি আমার কাছে? ও তখন বলে, ঠিক আছে, যদি আপনি বুঝতেই না পারেন তাহলে এখন থেকে আমি আর আপনার ভাইকে দেখাশোনাও করব না, আর আমি এখান থেকে চলে যাচ্ছি। লেডি রং তখন বলে, ঠিক আছে, যাও যাও, তোমাকে ছাড়া মনে হচ্ছে আমার চলবে না। ও তখন বাহিরে আসে ওই সুইংটা ঠিক করতে, মানে দোলনাটা। তো দোলনা ও হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করছিল আর বলছিল, হ্যাঁ, আবার নতুন করে এটাকে ঠিক করো। কেন, এটা কে দিয়েছে ওকে? তখন একটা পরিচারিকা জানায় যে এটা আসলে ওয়েনি গিফট করেছিল লেডি রংকে। তখন ও এক আঘাতে ওই পাটাতনটা আবার ভেঙে ফেলে। এদিকে আমাদের পঞ্চম লেডিকে দেখানো হয় যে অন্ধ। সেও একটা দোলনায় বসে দোল খাচ্ছিল। ওই পথ দিয়েই তখন মিস্টার বাই যাচ্ছিল। বাইয়ের জামার গন্ধ শুকেই ও বলে দেয় যে মিস্টার বাই এই পথ দিয়ে যাচ্ছে। মিস্টার বাই মনে মনে এই পঞ্চম লেডিকে পছন্দ করত, আর সেজন্য এই লেডির আশেপাশে ও প্রায় ঘুরঘুর করত। ওই লেডিকে এখনো দোল দিতেও সাহায্য করে। কিছুক্ষণ পরে লেডির দাসী যখন ওর জন্য চা নিয়ে আসে তখন ইচ্ছাকৃতভাবেই ও চাটা মিস্টার বাইয়ের জামার উপরে ফেলে দেয়, আর ওর দাসীকে বলে দেয় মিস্টার বাইকে নিয়ে যাও জামাটা চেঞ্জ করতে। এদিকে আমরা আবারও ফুসেংকে দেখতে পাই। ফুসেং দুটো টিউলিপ গাছে পানি দিচ্ছিল। একটা টিউলিপ গাছকেও বলছিল, এটা মিস্টার ওয়েন আর এটা হলো লেডি রং। এদের দুজনের জন্য কত মায়া, ও বাবা। আর আমি হলাম এই চা গাছটা, যার প্রতি মানুষের কোনো মায়া নেই। তো ওরা দুজন যা পারে করে করুক, আমি আমার মতো থাকি। লেডি রঙের হয়ে আমি কেন মিস্টার ওয়েনকে এত দেখাশোনা করতে যাব? ঠিকই হয়েছে, যে যেভাবেই হোক তার স্ত্রীকে সে নিজের করে নিক, আমি কেন ওকে সাহায্য করতে যাব? আমি এখন থেকে আর কোনো কিছুই ভাববো না। যে যেমন ইচ্ছা পারে থাকে থাকুক, লেডির রং যাকে ইচ্ছা তাকে বিয়ে করুক। এটা বলেও নিজের ওই গাছটাকেই পানি দিতে থাকে। ঠিক তখনই ও দেখতে পায় মিস্টার বাই এদিক দিয়ে যাচ্ছে। ওর তখন মনে আবার একটু কৌতূহল জন্মায় যে মিস্টার বাই আবার কোথায় যাচ্ছে, ওর সঙ্গে কিছু হবে না তো? খারাপ কিছু যদি হয়? তারপরে আবার নিজেকেই নিজে বলে, আমি তো এখন এসবের ভিতরে নেই, কে কি করলো কে কোথায় গেল তা দেখে আমার কি লাভ? কিন্তু কিছুক্ষণ পরে আবার বলে, না না, ব্যাপারটা দেখতে হচ্ছে যে মিস্টার বাইয়ের সঙ্গে যদি কোনো অন্যায় হয়। এদিকে মিস্টার বাই নিজের কাপড়টা যখন চেঞ্জ করতে এসেছিল তখন দেখতে পায় ও কাপড় খুলে যেখানে রেখেছিল সেখান থেকে ওর কাপড়গুলো কেউ জানি চুরি করে নিয়েছে। তার সাথে সাথে এখানে চতুর্থ লেডি প্রবেশ করে। এই লেডি ওকে একবার প্রেমের প্রস্তাব দিয়েছিল, আপনাদের মনে আছে? ডিনারে রেখেছিল, কিন্তু বাই ওকে রিজেক্ট করে দিয়েছিল। তার প্রতিশোধ নিতেই মূলত লেডি এখানে এসেছে। চতুর্থ লেডি ইয়োন বলে, তুমি আমাকে রিজেক্ট করেছিলে মনে আছে? আজকে আমি ঠিক এখানে তোমাকে এজন্য নিয়ে এসেছি, এবং আমার পঞ্চম বোনও আমাকে এজন্য হেল্প করেছে যাতে আমি তোমার উপর প্রতিশোধ নিতে পারি। ঠিক তখনই একটা বড় কাপড় নিয়ে এখানে চলে আসে ফুসেং আর বলে, তোমাদের লজ্জা করে না? মেয়ে হয়ে ছেলেদেরকে এভাবে শ্লীলতাহানি করছো? চতুর্থ লেডি তখন বলে, তুমি তো এই বাড়ির কাজের লোক, তুমি এত কথা কেন বলছো? ঠিক আছে, যদি তোমার এত কথা বলতে মন চায় তাহলে ওর মতো তোমার অবস্থাও করব। তোমাকেও এরকম নোট করে তারপরে রাস্তার মাঝখানে নিয়ে ঘুরে বেড়াবো, তারপরে দেখব আমার বড় বোন কিভাবে তোমাকে প্রোটেক্ট করে। আবার শুনছি বড় বোনের সঙ্গে তোমাকে নিয়ে বেশ কানাঘুষা চলছে, তাহলে সেটাও প্রমাণ হয়ে যাবে যে আমার বড় বোন লেডি রং সে তোমার জন্য কতটা উদ্গ্রীব। ঠিক তখনই এখানে লেডি রং প্রবেশ করে। রং এসে বলে, তোমার স্পর্ধা তো কম নয়, আমাকে নিয়ে এরকম বাজে কথা বলছো, আর তাছাড়া যারা আমার বাড়ি গেস্ট হয়ে এসেছে তাদের নিয়ে তুমি খারাপ কথা বলছো। এটা বলে ওকে অপমান করে ওখান থেকে চলে আসে। এদিকে আমরা আবার ফুসেংকে দেখি। ফুসেং এর খুবই রাগ হচ্ছিল, কারণ লেডি রং মিস্টার বায়ের সঙ্গে চেস খেলার জন্য ডেকে নিয়ে এসেছে এবং দুজনে মিলে চেসও খেলছে। এবার ও এদের মাঝে ইন্টারাপ্ট করার জন্য ওর হাতের আংটিটা খুলে লেডি রঙের কাছে পাঠিয়ে দেয়। লেডি রং যখন একটা আঙুর ফল নিতে যাচ্ছিল তখন ও আংটিটাকে লক্ষ্য করে যে এই আংটিটা ফুসেং খুলে পাঠিয়ে দিয়েছে। তাই ও একটু দূরে তাকায় আর দেখতে পায় যে ফুসেং সামনেই দাঁড়িয়ে আছে। ফুসেং তখন দুটো চায়ের কাপ পেয়ে সেটা লেডি রঙের উদ্দেশ্যে নিয়ে আসার জন্য আসে এবং এসে মিস্টার বাইকে বলে, আপনাকে কেউ জানি খোঁজ করছিল, আপনি এবার কটেজে ফিরে যান, অনেকক্ষণ তো হলো বাইরে আছেন, যান এবার।
এটা বলে ওকে কোনো রকমে এখান থেকে ভাগিয়ে দেয় আর তারপরে ওর জায়গায় নিজেই বসে পড়ে আর বলে, মিস্টার বাইয়ের সঙ্গে চেস খেলে আপনি কোনো মজা পাবেন না, কারণ মিস্টার বাই জানে যে সে উইন হবে বা তার জেতার ক্ষমতা আছে, কিন্তু আর জানে না কিভাবে উইনটা হতে হবে, কিন্তু আমি সেটা জানি। এটা বলে মাত্র একটা চালেই ও জিতে যায় আর লেডি রংকে বলে, আমি আপনার কথায় রাজি আছি। লেডি রং তখন বলে, তুমি তো খুব হুমকি ধমকি দিয়ে আমার কাছ থেকে চলে গিয়েছিলে, তোমার কোনো টাকা লাগবে না এটা ওটা, এখন আবার কি মনে করে ফিরে এসেছো? এটা বলে ওর আংটিটা ওকে পরিয়ে দেয়। ও তখন লেডি রংকে বলে, না, আপনি আমার জীবন বাঁচিয়েছেন আর আমি কথা দিয়েছিলাম আপনি যা বলবেন আমি তাই করব, আর তাই আমি মিস্টার ওয়েনকে এখনো হেল্প করব। তার আগে আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। আপনি তো সবসময় বোরিং মানুষজনের সঙ্গে মিশেন আর বোরিং কাজকর্ম করেন, চেস খেলেন, ঘুরে বেড়ান, কিন্তু আপনি কখনো কি দেখেছেন ডোপামিন খনন কিভাবে হয়? এটা বলে ওকে সোজা দোলনার সামনে নিয়ে আসে আর ওই দোলনার উপরে পাজাকোলা করে ওর উপরে দাঁড় করিয়ে দেয় আর বলে, দোলনাতে বসে দোল খাওয়ানোর জন্য নয়, বরং দাঁড়িয়ে দোল দেওয়ার জন্যই আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। এটা বলে পিছন থেকে ওকে দোল দিতে থাকে আর এই প্রথমবারের মতো লেডি রং ফিল করে যে ও কতটা হ্যাপি। আর চারপাশ দিয়ে যেসব দাড়িদাসীরা যাচ্ছিল তারা সবাই এদের দুজনকে দেখতে থাকে। ঠিক তখনই এখানে মিস্টার ওয়েন হাজির হয়ে যায় আর এসেই ও জোরে লেডি রংকে ডাক দেয় আর লেডি রং তখন পড়েই যাচ্ছিল আর ফুসেং ওকে ধরে ফেলে। এখন ওয়েনের কিন্তু একটু খারাপ লাগছে যে লেডি রঙের সঙ্গে কোনো একটা ভালো রকমের বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে ফুসেংয়ের। আবার ফুসেংয়ের প্রতি এখানকার সবাই অনেক বেশি বিরক্ত, কারণ ফুসেং জাস্ট একজন সার্ভেন্ট হয়েও যেভাবে লেডি রঙের মন জয় করে নিচ্ছে সেটা অন্য সবার কাছে একদম দৃষ্টিকটু লাগছে এবং চোখের বালি হয়ে যাচ্ছে ও সবার। ঠিক তখনই ওর সামনে এসে দাঁড়ায় ডিং। ডিং বলে, সেদিন হেলমেট পরে তুমিই মূলত মার্শাল আর্ট প্র্যাকটিস করতে গিয়েছিলে, আমাদের সঙ্গে লড়াই করেছিলে, আমি সেটা জানি। তুমি নিজেকে কি মনে করো? তুমি মনে করো যে লেডি রং তোমাকে গ্রহণ করবে? একজন চাকর হয়ে এত বড় স্বপ্ন তুমি কিভাবে দেখো? আমি তোমাকে বলছি তুমি আমার সঙ্গে ডুয়েল ফাইটে অংশ নিবে। যখন তোমার আর আমার ফাইট হবে তখনই দেখবো যে লেডি রঙের যোগ্য তুমি নাকি আমি। তো এই যুদ্ধ করার জন্য রাজি হয়ে যায় ফুসেন। এরপরে দিন ওর দাসকে দিয়ে দেয় ওর তরবারিটা আর বলে এটাকে শান দিতে। ওর দাসের তখন অনেক রাগ হচ্ছিল। ওর দাস বলে, একা আমাকে দিয়েই সমস্ত কাজ করায়। ঠিক তখনই অন্য একজন দাস এখানে আসে আর বলে, তুই গিয়ে একটু বিশ্রাম নে, আমি বরং এটাকে শান দিয়ে দিচ্ছি। আর এই দাসটা ছিল মিস্টার হেয়ের দাস। ও এসে এতে বিভিন্ন ঔষধ মিশিয়ে দেয়, মূলত এগুলো বিষ ছিল, যেটা আবার আড়াল থেকে অন্য একটা ছেলে দেখে নেয়। এর নাম হলো জুনদাই। আর এই জুনদাই মূলত কাজ করে ফুসেংয়ের আন্ডারে, ফুসেংয়ের দেখাশোনা করে। ও এসে ফুসেংকে বলে দেয়। ফুসেং বুঝতে পারে যে ওকে সাবধানতার সহিত খেলতে হবে। আর এদিকে আবার লেডি রংকে দেখানো হয়। লেডি রংও এই ঘটনা জানতে পেরেছে, মানে যে ফুসেং আর দিং দুজনে ফাইট করতে যাচ্ছে। এদিকে মিস্টার ওয়েন আসে আবার ফুসেং এর সঙ্গে দেখা করতে, সাথে করেও একটা কবজ নিয়ে এসেছিল, যে কবজটা মূলত ওকে গিফট করেছিল লেডি রং। ও এই কবজটা দিতে এসেছে আজকে ফুসেংকে। ফুসেংকে ওই কবজটা দিতে গেলে ফুসেং নিতে চায় না, কিন্তু পরে রাজি হয়ে যায়। মিস্টার বাই এবং মিস্টার ওয়েন দুজনেই ফুসেং এর ভালো চায়, এরা দুজন ফুসেং এর খারাপ চায় না। পরদিন সকালবেলা দেখতে পায় ওরা দুইজন একটা জায়গায় এসে হাজির হয়েছিল, দুজনের ভিতরে ফাইট শুরু হয়ে যায়। এদিকে আমরা দাদিকে দেখতে পাই, দাদি ডেকে পাঠিয়েছিল সমস্ত নাতনিদের। এখানে চতুর্থ কন্যাকে নিয়ে একটা বিশাল বৈঠক বসেছে। কেন সে খারাপ ব্যবহার করলো মিস্টার বাইয়ের সঙ্গে, কিভাবে তার কাপড় চুরি করলো, এটা তো এই বাড়ির মেয়েদের বৈশিষ্ট্য নয়, সেখানে তো খারাপ ব্যবহার করলো। ইউন তখন বলে, বাই আমাকে রিজেক্ট করেছে আর সেজন্যই মূলত ওর সঙ্গে আমি এরকমটা করেছি। এতে ওর দাদি আরো বেশি রেগে যায়। এদিকে এদের দুজনের ফাইটিং দেখানো হয়। এই ফাইটিং এ দিং হেরে গিয়েছিল। দিং বলে, ঠিক আছে, আমি তোমার কাছে হেরে গিয়েছি, আমি হার স্বীকার করে নিচ্ছি। তার মানে এই না যে তুমি লেডি রংকে পাওয়ার বেশি যোগ্য আর আমি যোগ্য নই। ও চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ফুসেং অজ্ঞান হয়ে যায়, মানে ওর হাতে কেটে গিয়েছিল আর ওটাতে বিষ মাখানো ছিল, যেটা মিস্টার হেই করেছে। মিস্টার হে আড়াল থেকে এই বিষয়টা দেখে এখান থেকে চলে যায়। ওদিকে দাদিমা যখন সমস্ত বিচার শেষে এখান থেকে চলে যায়, চতুর্থ কন্যা তো সবার কাছেই ভীষণ নিগৃহীত হয়ে যায়। ইয়ন তখন ওর বোনকে বলে, তোমার লজ্জা করে না? তুমি একটা কাজের লোকের সঙ্গে ঘুরে বেড়াও, তোমাকে নিয়ে এত এত কথা হচ্ছে, আর এখানে দাদির সামনে এসেছো আমাকে নিয়ে নালিশ করতে? আমি তো তাও একজন পোর স্কলারকে পছন্দ করেছি, আর তুমি তো বাড়ির চাকরকে পছন্দ করেছো। এই কথা শুনে লেডি রং খুব রেগে যায় আর বলে, আন্দাজে কথা বলবে না, তুমি জানো না তার পরিচয় কি। চতুর্থ লেডি তখন বলে, তাহলে কি তার পরিচয় আমরা শুনি। লেডি রং বলে, যখন সময় হবে তখন জানতে পারবে, তাই আগে থেকে কোনো কথা বলবে না। আর তোমার যদি কাউকে পছন্দ থেকেই থাকে তুমি আমাকে বলো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তার
তার সঙ্গে তোমার বিয়ে দেব। এরকম খারাপ আচরণ করার কোনো দরকার নেই। ঠিক তখনই লেডি রং জানতে পারে ফুসেং অসুস্থ হয়ে পড়েছে, তাই দ্রুত করে ফুসেংয়ের এখানে চলে আসে। ফুসেংয়ের চিকিৎসা করেছিল মিস্টার ইয়াং। আর যখনই এখানে লেডি রং চলে আসে তখন ফুসেং আরো বেশি করে কান্নাকাটি করতে থাকে এবং আরেকটু বেশি অসহায় ফিল দেখাতে লাগে, যাতে অন্ততপক্ষে মন গলে যায় লেডি রঙের। দিংকে ডাকা হয়েছে। দিংয়ের কাছে জিজ্ঞেস করা হয় এসব কেন হলো। দিং তখন একদম অস্বীকার করে আর বলে আমি তো জানিই না যে কে বা কারা আমার ওয়েপনে বিষ লাগিয়েছে। আসলেই তো দিং জানে না, কারণ দিং নিজে কিন্তু ওই বিষটা লাগায়নি। দিং বলে আমাকে ফাঁসানো হচ্ছে, তাই আমাকে সময় দেওয়া হোক, খুঁজে বের করতে হবে কে আমাকে ফাঁসাতে চেয়েছে। তখন লেডি রং খুব রেগে যায় আর বলে তুমি সিক্রেটলি একজনকে মারতে চেয়েছিলে, তুমি জানো এর শাস্তি কি হয়? আমাদের পরিবারের রুলস অনুযায়ী তোমাকে ঝুলিয়ে মারা উচিত, না হলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তখন দিং বলে যে আপনি আমাকে সুযোগ দিন, কেউ আমাকে ফাঁসাতে চেয়েছে, আমি তাকে খুঁজে বের করব। এরপরে দিং এসে ও দাসকে ধরে আর বলে তুই না সেদিন শান দিচ্ছিলি, তাহলে বল ওটাতে কি ঔষধ তুই লাগিয়েছিস, মানে বিষাক্ত বিষটা, এটা বলে ওকে অনেক মারতে থাকে। ওই পথ দিয়ে তখন মিস্টার ইয়ান যাচ্ছিল। মিস্টার ইয়ান এই ঘটনাটা দেখার সাথে সাথে ওই দাস এসে মিস্টার ইয়ানের পা জড়িয়ে ধরে বলে আপনি আমাকে বাঁচান, আমার মাস্টার আমাকে মেরেই ফেলবে, আমি ওই ওয়েপনে কোনো রকমের বিষ মিশাইনি। দিং তখন বলে তাহলে কে মিশিয়েছে, আর কে ছিল ওখানে? আর এরপরেই সিন কাট হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই লেডির রং আবার দেখতে এসেছিল ফুসেংকে। ফুসেং লেডির রং আসছে এই শব্দ শুনেই আবার অসুস্থতার ভান করে পড়ে থাকে। লেডির রং বুঝতে পারে যে ফুসেং আসলে যতটা অসুস্থতা দেখাচ্ছে ও ততটা অসুস্থ নয়। তাই লেডি রং বলে দেখি তোমার আঘাতের কি অবস্থা আমি চেক করব। তো টানাটানিতে লেডি রং প্রায় ওর গায়ের উপরে পড়েই যাচ্ছিল। ঠিক তখনই এখানে একজন দাসী এসে জানায় ম্যাডাম আপনাকে আপনার দাদিমা ডেকে পাঠিয়েছে, সাথে সাথে ফুসেংকেও ডেকে পাঠিয়েছে এবং এখনই আপনাদেরকে ওখানে যেতে বলা হয়েছে। তো ফুসেং তখন দ্রুত করে ওখানে চলে আসে আর ফুসেং এরকম ভাব করতে থাকে যেন ও দাঁড়াতেই পারছে না। দাদিমা বলে ফুসেং এর সাথে এরকমটা কেন হয়েছে। ঠিক তখনই দুইজন দাসকে এখানে নিয়ে আসা হয়, যারাই মূলত ওই ওয়েপনে সেদিন শান দিচ্ছিল। এদের দুজনকে মিস্টার ইয়ান ধরে ফেলেছে। মিস্টার হেয়ের আন্ডারে যে সার্ভেন্টটা কাজ করে সেই মূলত বিষটা মিশিয়েছে, আর সে আজকে স্বীকার করে যে সে মিস্টার হেয়ের কথা শুনেই মূলত মিশিয়েছে। মিস্টার দিং তখন বলে এবার বিশ্বাস হলো তো যে আমি কোনো অন্যায় করিনি, ওই ওয়েপনে বিষটা আমিই মিশাইনি। মিস্টার হে তখন বলে হ্যাঁ আমি মিশিয়েছি বা আমি মিশাতে বলেছি, তাতে কি বা যায় আসে, এখানে আমি এসেছি লেডি রঙের বর হতে। সো বর হওয়ার জন্য যা কিছু করতে হবে তার সমস্ত কিছু আমি করব, আর তার জন্য যদি একজন চাকরকে মারতে হয় তবে তাই মারবো। ঠিক তখনই এইসব কথা শুনে অনেক রেগে যায় দাদিমা আর বলে তোমাদের দুজনের ভিতরেই কোনো ম্যানার্স নেই, আর তোমরা দুজনের কেউই লেডি রঙের স্বামী হওয়ার যোগ্যতা রাখো না, আর তাই তোমরা দুজনে আগামীকালই এই স্টেট ছেড়ে যার যার বাড়িতে চলে যাবে। আমি তোমাদের দুজনকেই বহিষ্কার করছি। এতে দিং বলে কিন্তু আমি তো কিছু করিনি, আমাকে কেন শাস্তি দিচ্ছেন। যাই করে এখান থেকে যখন বাহিরে বের হয়ে আসে তখন লেডি রং ফুসেংকে বলে তুমি এবার সত্যি করে বলো তো যে এই সমস্ত কাহিনী তুমি আগে থেকেই জানতে, আর এজন্যই তো দাদিমার কাছে ওভাবে গেলে। একটু আগে তুমি দম পর্যন্ত ছাড়তে পারছিলে না, আর এখন দেখো কি সুন্দর করে হাঁটছো, তাহলে তুমি যখন সবই জানতে এই আঘাতটা নিজে নিজে কেন পেতে গেলে? ও তখন লেডি রংকে বলে আপনি আগে আমাকে টেনে তুলুন, আসলে আমি আগেই জানতে পেরেছিলাম, কিন্তু ওই দুজনকেই আমি ধরিয়ে দিতে চেয়েছিলাম আপনার দাদিমার কাছে। এবার কিন্তু আপনি সহজে আপনার বর সিলেক্ট করতে পারেন, কারণ ওরা দুজনেই ছিল অনেক চালাক এবং ধূর্ত, এবং ওরা দুজনের কেউই আপনার স্বামী হওয়ার যোগ্যতা রাখেনি। সেজন্যই ওদেরকে আমি দাদিমার হাতে ধরিয়ে দিয়েছি। এখন আপনার যাকে ইচ্ছা পছন্দ হয় আপনি তাকেই চুজ করবেন। লেডি রং তখন বলে আচ্ছা ঠিক আছে। এরপরে ওকে টেনে তুলে দাঁড় করিয়ে দেয় এবং বলে তুমি তোমার কাজে যাও। এদিকে দিংকে দেখতে পাই, দিং কিন্তু এখনো হাল ছাড়েনি। দিং বলে এখনো সময় আছে, লেডি রং চাইলে আমার স্ত্রী এখনো হতে পারে। তো সেদিন রাত্রেবেলা ও মিস্টার হেকে ফলো করতে করতে যাচ্ছিল, কারণ হে নিজের হাতে একটা বোতল নিয়ে কোথায় একটা যাচ্ছিল আর ও সেটাকেই ফলো করছিল। ঠিক তখনই রাত্রে হুট করে ঘুম ভেঙে গিয়েছিল লেডি রঙের। লেডি রঙের মনে হচ্ছিল যে চা বাগানে কোনো একটা গন্ডগোল হচ্ছে, আর সেজন্য দ্রুত করে চিলান গার্ডেনে চলে আসে। তখনই আমরা দেখতে পাই দিনের সঙ্গে 11 একটা ধাক্কা লেগে যায়। ও 11কে ধরে বলে তুমি কে? ঠিক তখনই এখানে একটা মহিলা যে 11 সবসময় দেখাশোনা করে মিস লিয়াং, তাকে দেখতে পাই। এই মিস লিয়াং এখান থেকে দিংকে ধাক্কা দিয়ে সরিয়ে 11কে নিয়ে যখন চলে যাচ্ছিল, ওনার হাত থেকে একটা ব্রেসলেট নিচে খুলে পড়ে যায়। সাথে সাথে দিং ওই ব্রেসলেটটা তুলে নেয়, আর তখনই লেডি রং এখানে চলে আসে আর বলে আমার বাগানে এত রাত্রে আপনি কি করছেন? দিং তখন বলে আপনি আমাকে ভুল বুঝবেন না, মিস্টার হেকে ফলো করতে করতেই আমি এদিকে এসেছিলাম, কিন্তু চোখের পলকে আমি তাকে হারিয়ে ফেলেছি। আমার মনে হয় সে কোনো অনিষ্ট করার জন্যই এদিক দিয়ে যাচ্ছিল। আপনি একটু খুঁজে দেখুন যে সম্ভাব্য কোন কোন জায়গায় তাকে খুঁজে পাওয়া যেতে পারে। এটা বলে ওই ব্রেসলেটটা নিজের হাতে পরে নেয় এবং লেডি রংকে এটা দেখতে পর্যন্ত দেয় না।
না। আর ওই ব্রেসলেটে একটা কথা লেখা ছিল, সেটা হলো লান। আর এটার সাথে কোনো একটা সম্পর্ক তো দিনের আছেই। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই চা বাগানের সব থেকে বড় যে চা গাছটা, যেটাকে ওরা ট্রি অফ কিং বলে, সেই চা গাছটাকে দেখতে এসেছিল লেডি রঙের মনে হচ্ছিল মিস্টার হে এই চা গাছটাকেই না নষ্ট করে দেয়, কারণ এই চা গাছটাকে ওরা বছরের পর বছর পূজা করে আসছে, আর এটার কোনো ক্ষতি হয়ে গেলে তো কোনোভাবেই ও মানতে পারবে না। লেডি রং বলে এই চা গাছটা যেহেতু এখনো ঠিক আছে, তাহলে অন্য কোথায় মিস্টার হে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই কুয়াতেই আমাকে যেতে হবে। এটা হলো এখানকার সব থেকে বিশুদ্ধ কুয়া, আর এই কুয়ার পানি দিয়েই মূলত চা গাছগুলোকে নাউরিশ করা হয়। এখানে মিস্টার হে এসেছে কুয়ার পানিতে বিষ মিশিয়ে দেওয়ার জন্য। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যখন মাত্র 13 বছর বয়স ছিল রঙের, ঠিক তখনই ও এই চা বিজনেসটাকে নিজের মতো করে সামনে এসেছে, এবং তখন থেকে টাইগার হিলের ওই ইয়ং মাস্টারের সঙ্গে ও শত্রুতা। আর ওই সেই ছোট্ট ছেলেটাই হলো মিস্টার হে, যে দু চোখে দেখতে পারে না লেডি রংকে। সে মূলত অনিষ্ট করতেই এখানে এসেছে। ওর হাতের বিষাক্ত বিষ ও কেবলই ঢেলতে যাবে, ঠিক তখনই এখানে এসে হাজির হয়ে যায় ফুসেং বলে এত রাত্রে কুয়ার কাছে মিস্টার হে করছেটা কি, এবং কথায় কথায় ওদের দুজনের ভিতরে ফাইট শুরু হয়ে যায়। ফুসেং মিস্টার হে এর কাছ থেকে ওই ঔষধের বোতলটা নিয়ে নেয়। এর সাথে সাথে এখানে চলে আসে লেডি রং, আর লেডি রঙের লোকজন হেকে অ্যাটাক করে নেয়। লেডি রং অন্য সবকিছু মানতে পারবে, কিন্তু নিজের চা গাছের এত বড় ক্ষতি হবে সেটা সে কখনোই মানতে পারবে না। তাই দ্রুত করে ওকে আটক করা হয় এবং ওকে বলা হয় সারা রাত্রি ধরে এখানে বেঁধে রাখা হোক, এবং ওর এক পায়ে প্রচুর পরিমাণে আঘাত করতে বলা হয়। সেদিন রাত্রিবেলা অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, মিস্টার হেকে সারা রাত ওখানেই বেঁধে রাখা হয়। এরপরে লেডি রং সোজা চলে আসে নিজের কটেজে এবং ধন্যবাদ জানায় ফুসেংকে, কারণ ফুসেং না থাকলে আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। এদিকে হে বসে বসে হাসছিল, এই ছেলেটা সাইকো কিনা কে জানে। ঠিক তখনই আমরা পঞ্চম লেডিকে এখানে আসতে দেখি, মানে অন্ধ মেয়েটিকে। সে এসে মিস্টার হেকে একবার ডাকে, আর এর সাথে সাথেই সিন কাট হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের আবার রং মেনশন দেখানো হয়। রং মেনশনের সামনে সেদিন একটা মহিলা অনেক কান্নাকাটি করে বলছিল যে আমি ছোটবেলা থেকে রংশানকে বড় করেছি, আমি তার নার্স ছিলাম মাত্র 8 বছর বয়স পর্যন্ত, কিন্তু আজকে আমার অনেক দুঃখ, তাই আমি রং পরিবারে এসেছি কিছু টাকা ধার নিতে, অন্ততপক্ষে তারা যেন আমাকে হেল্প করে। কিন্তু যখন লেডি রং এই বিষয়টা দেখে, এই মহিলার সঙ্গে কোনো কথা না বলে সে ভিতরে আসে আর ফুসেংকে নির্দেশ দিয়ে বলে একটা নতুন মহিলা এই শহরে এসেছে, যে দাবি করছে সে নাকি ছোটবেলায় আমার নার্স ছিল। তুমি যাও দেখো যে ওই মহিলাটাকে কেউ ভাড়া করে নিয়ে এসেছে কিনা, কিংবা রং ফ্যামিলির কেউ ওই মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করছে কিনা। আমার মনে হচ্ছে কেউ তাকে ভাড়া করে নিয়ে এসেছে, কারণ মাত্র 3 দিন পরেই টি ট্রেডিশনাল সেরেমনি অনুষ্ঠিত হবে। তখন আমরা আবার রং চেনকে দেখতে পাই। রং চেন যখন থেকে জানতে পেরেছে এই মহিলার কথা, তাই ও এই মহিলার সঙ্গে দেখা করতে আসে। ওই মহিলার কাছ থেকে জানার চেষ্টা করে যে রংশান ছোটবেলায় কেমন ছিল, রংশানের টি বোন আছে কিনা। আসলে এই টি বোন নিয়েই যত ঝামেলা। রং চেন ওই মহিলাকে অনেক টাকা দেয় আর মদ খাইয়ে মাতাল করে, তারপরে জিজ্ঞেস করে যে ছোটবেলা থেকেই আপনি তো ওকে মানুষ করেছেন, আপনি কি জানতেন যে ওর টি বোন আছে কিনা। ওই মহিলা তখন বলে ওর টি বোন নেই। সাথে সাথে রং চেন একটা কাগজে একটা চিঠি লিখে ফেলে এবং তাতে ওই মহিলার একটা টিপসই নিয়ে নেয়। মহিলাটা এখন অচেতন অবস্থায় ছিল, আর রং চেন এগুলো ওর অবর্তমানে মানে ওর অচেতন অবস্থাতেই করছিল। আর আড়াল থেকে এই সমস্ত দৃশ্য কিন্তু নজরে রাখছিল ফুসেং এবং তার সাথে যারা ছিল তারা। 3 দিন পরে দৃশ্য দেখানো হয় যেখানে টি সেরেমনি অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা ট্রেডিশনাল অনুষ্ঠান, আর এই ট্রেডিশনাল অনুষ্ঠানটা প্রতি বছরই রং পরিবারে অনুষ্ঠিত হয়ে থাকে। 600 বছর ধরে এরকমটা চলে আসছে। আর আজকে লেডি রং এই অনুষ্ঠানটাকে পরিচালনা করছিল, কারণ তার দাদি এটা পরিচালনা করতে বলছিল। যখনই রিচুয়াল শুরু করবে রং, ঠিক তখনই লেডি ইয়নশি কথা বলে ওঠে আর বলে যে কেন লেডি রংই এই অনুষ্ঠানটা পরিচালনা করবে। তার লেডি রঙের কোনো টি বোন নেই, আর তার জন্য আমি একটা মহিলাকে পেয়েছি, সেই মহিলা নিজেই বলবে। ওই মহিলাকে তখন আনা হয়। মহিলা তখন বলে যে হ্যাঁ, ওর সত্যি সত্যি টি বোন নেই, ছোটবেলা থেকে আমি তার নার্স ছিলাম, তাই আমি খুব ভালো করে জানি। এখানে মূলত দ্বিতীয় বোন এবং চতুর্থ বোন, এরা দুজনেই লেডি রংকে সবার সামনে অপদস্থ করার জন্য উঠে পড়ে লেগেছিল। তখন এখানে ফুসেং চলে আসে, আর ফুসেং ধরে নিয়ে এসেছে ওর ভাইকে। ওর ভাই তখন এসে জানায় যে আমি তো এই মহিলাকে চিনি না। ফুসেং তখন বলে কিন্তু আমি তো ওর রুম থেকে আপনাকে কিডন্যাপ করে নিয়ে আসলাম, আমি তো জানি যে আপনি ওই মহিলার সঙ্গে কথা বলছিলেন। তাছাড়া অন্য একটা লোককে নিয়ে আসা, যে লোকটি বলে যে এই মহিলা তার গ্রামের বাড়ি থেকে আমার গাড়িতে করে এসেছে, এবং সে মহিলা কখনো রংশানের নার্স ছিল না, তাকে সাজিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। এখন সবাই দোষারোপ করছে হচ্ছে রং চেংকে, যে রং চেংই মূলত অপদস্থ করার জন্য, মানে রংশানকে অপদস্থ করার জন্য এই মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছে।
যদিও এটা সত্যি ঘটনা ছিল না। রংচেন ওই মহিলাকে সাজিয়ে নিয়ে আসেনি। রংচেন যখন জানতে পেরেছে যে ওই মহিলা রংশনের নার্স ছিল, সেজন্য ওই মহিলার কাছেও গিয়েছিল, এটা ঠিক। তবে ওর এই দুই বোন, মানে দ্বিতীয় বোন আর চতুর্থ বোন, তারা মূলত ষড়যন্ত্র করেই ওই মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছে। কিন্তু এখন এরা বেঁচে গেল ওদের ওই ভাইয়ের কারণে। ওর দাদি অনেকক্ষণ ধরে চুপ করে বসে সমস্ত কথা শুনছে। এখানে অনেক মানুষ উপস্থিত, আর সবার সামনে রংশান এবং এই রং পরিবারের মানসম্মান একদম পায়ের তলায় চলে গেল। এবার এর ভিতরে ওয়ান ওয়ানকে আবার টেনে নিয়ে আসে চতুর্থ কন্যা। চতুর্থ কন্যা বলে যে ওয়ান ওয়ানেরই টি বোন আছে, তাই তাকে ঘরের ভিতরে এতকাল ধরে লুকিয়ে রেখেছিল রংশান। এখন আজকে প্রমাণ হয়ে যাবে। ওয়ান ওয়ানের সামনে যায় ও আর বলে, এখানে অনেকগুলো টি পাতা রাখা আছে, তুই এর ভিতর থেকে চেক করে দেখবি। যদি তুই একদম রিয়েল এবং ভালো টি পাতা বেছে তুলতে পারিস তাহলেই ভাববো তোর টি বোন আছে, আর আমরা সবাই জানি যে তোরই টি বোন আছে। ওয়ান ওয়ান তখন মনে মনে ভাবে যে এসব কি, ও আসলে তো ডিসঅর্ডারে ভুগছে, তাই ও ওখানে থাকা সমস্ত পাত্রগুলো সব ভেঙে চুরে ফেলতে লাগে। আর ও চতুর্থ বোনের হাতে অনেক জোরে কামড় দিতে লাগে, কারণ ও বেশি একটা মানুষ সহ্য করতে পারে না। তখন রংশান বলে, আপনাদের আমি বলেছি ওয়ান ওয়ান সিম্পল মাইন্ডেড এবং ও ডিসঅর্ডারে ভুগছে, আর তাই ওকে সবার সামনে নিয়ে আসা উচিত হয়নি। আজকে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে অনেকেই অনেকের নিজের রূপ দেখাচ্ছে। ওয়ান ওয়ান নিজে খেতে পর্যন্ত পারে না, নিজের কাপড়টা পর্যন্ত পরতে পারে না, তার টিবন কিভাবে থাকতে পারে। এবার ওর দাদি কথা বলে ওঠে আর বলে, অনেক হয়েছে, সবাই চুপ করো। এখন সমস্ত আত্মীয় স্বজন যারা আছে তোমরা চলে যাও। সবাই চলে যাওয়ার পরে ইয়নশিকে একটা ঠাটিয়ে চড় থাপ্পড় দিয়ে দেয় ওর দাদি, আর বলে, তুমি এত স্বার্থপর কি করে? ইয়নশি তখন বলে, স্বার্থপর তো সবাই, কিন্তু রংশানের টি বোন আছে, এর প্রমাণ কি? ওর দাদি তখন বলে, আমি যেহেতু রংশানকে বলেছি আজকের সমস্ত ট্র্যাডিশনাল রিচুয়ালস ওকে পালন করতে, তাই ওই পালন করবে। আধা ঘন্টা পরে তোমরা সবাই এখানে আবার হাজির হবে। অনুষ্ঠান যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে। আর নিজের নাতিকে তো অনেক মারধর দিয়েছিল দাদি, আর বলছিল, তোমার সাহস হয় কি করে রংশানের মাথা হিট করার জন্য একটা মহিলাকে ভাড়া করে নিয়ে এসো? লজ্জা করে না? ও বারবার বলতে থাকে ও কিছু করেনি, তারপরেও সমস্ত দোষ ওর ঘাড়ে গিয়েই পড়েছে। এদিকে আমরা আবার পঞ্চম লেডিকে দেখতে পাই। পঞ্চম লেডি তার চতুর্থ বোন এবং দ্বিতীয় বোনের সঙ্গে যখন দেখা করতে আসে, ওরা ওকে ঘর থেকে বের করে দেয়। ওদের টিম থেকে ওকে বাদ দিয়েছে এই বলে যে, যখন দাদির সামনে কথা বলার প্রয়োজন ছিল তখন তুই একটা কথাও বলিসনি, আবার এখন এসেছিস টিমে যোগ দিতে, তোকে আমাদের টিমে নেব না, এটা বলে ওকে বের করে দেয়। যাই হোক, এর ভিতরে ভিতরে আবার ফুসে ফুসে মরছিল রংশান। রংশানের সামনে তখন ফুসেন আসে আর জিজ্ঞেস করে, আসলে টি বোন জিনিসটা কি? এটাই আমি বুঝতে পারছি না। রংশান তখন বলে, 6 বছর ধরে টি বোন নিয়ে কথা চলে আসছে। আসলে টি বোন হলো সেই জিনিস যে সুন্দর সুন্দর চা গুলোকে সিলেক্ট করতে পারে এবং এই চায়ের ব্যবসাটাকে অনেক বড় করতে পারে। সেই যোগ্যতা আমাকে স্রষ্টা দিয়েছে, আর তাই সবার আমার প্রতি এত ঘৃণা। সবাই মনে করে যে আমি ইচ্ছাকৃতভাবে এই ব্যবসাটাকে নিজের হাতের মুঠোয় করে রেখেছি। আমার টি বোন থাকুক না থাকুক তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু চাই সবাই ভালো থাকুক আর আমাদের ব্যবসা অনেক বড় হোক। তুমি আজকে আমার হয়ে অনেক কাজ করে দিয়েছো, আর সেজন্য তোমার জন্য অনেক টাকা পয়সা আর কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। ফুসেং তখন বলে, আগেরবার আপনি আমাকে সিলভারের মুদ্রা দিয়েছিলেন, আর এবার সেটা উন্নীত হয়ে গোল্ডে গিয়েছে। যদিও এসবের কোনো কিছুই আমার চাই না, আমার এর থেকে বেশি কিছু চাই। আপনি যদি সেটা দিতে পারেন তাহলে আমি নিতে পারি, আদারওয়াইজ আমি কোনো কিছু নিব না। তখন রংশান ওকে রুম থেকে বের করে দেয় আর বলে, তোমার সাহস কি করে হয় এরকম একটা কথা তুমি বলতে পারো? আসলে রংশানের আজকে পাত্র চুজ করতে হবে, আর ফুসেং মূলত এটাই চায় যে ওই লাইনে ও দাঁড়িয়ে থাকবে। রংশানের যদি মনে হয় যে ফুসেং ওর যোগ্য তাহলে রংশান ওকে চুজ করবে, তাই রংশান বুঝতে পেরে ওকে রুম থেকে বের করে দেয়। কিন্তু যখন ফুসেং চলে যাচ্ছিল তখন আবার রংশান ওকে বলে, ঠিক আছে, একটু পরে তুমিও রিচুয়ালস অনুষ্ঠানে যাবে আর 5 জনের ভিতরে তুমিও গিয়ে দাঁড়াবে। এবার ও অনেক খুশি হয়ে যায়, ওকে দাঁড়াতে বলার মানেই হলো তোমাকেই আমি সিলেক্ট করব। এটা কিন্তু ফুসেন খুব ভালো করে বুঝে গিয়েছে। যাই হোক, এরপরে যখন সমস্ত রিচুয়াল শেষ হয়ে যায়, অনুষ্ঠান আবারও শুরু হয়। এবার পাত্র সিলেক্ট করতে হবে রংশানকে। রংশান পাত্র সিলেক্ট করার জন্য হাতে একটা জেট পেন্ডেন্ট নিয়ে সমস্ত পাত্রর দিকে এগিয়ে আসতে থাকে। তো প্রথমে ও আসে মিস্টার ইয়ানের সামনে। মিস্টার ইয়ান ওর দিকে তাকিয়ে থাকে। ইয়ান ভেবেছিল রংশান হয়তো ওকেই চুজ করবে, কিন্তু একে একে মিস্টার ইয়ান, মিস্টার বাই, মিস্টার ওয়েন সবাইকে অতিক্রম করে ও গিয়ে থমকে দাঁড়ায় ফুসেংয়ের সামনে। তখন সবাই অবাক হয়ে যায়। এবার ফুসেংয়ের দিকেও তাকিয়ে থাকে, কারণ ও এই জেট পেন্ডেন্টটা আসলে ফুসেংয়ের হাতেই দিতে চায়। একমাত্র ফুসেংই ওর স্বামী হওয়ার যোগ্যতা রাখে। ও যখন এই পেন্ডেন্টটা ফুসেংয়ের দিকে বাড়িয়ে দিচ্ছিল, ফুসেংও হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু ওই দিক থেকে আমরা মিস্টার দিংয়ের হাত দেখতে পাই। দিংয়ের হাতে তখন আমরা ওই ব্রেসলেটটাও দেখতে পাই, যেটা একটা বুদ্ধা ব্রেসলেট ছিল। ওই ব্রেসলেটটা এগিয়ে দিয়ে মিস্টার দিং বলে,
আপনি কিন্তু ভুল করছেন। ভুল হাতে যদি আজকে ওটা পড়ে যায়, মানে জেট পেন্ডেন্টটা যদি আপনি ভুল হাতে দেন, তাহলে আপনাদের পরিবার একদম তছনছ হয়ে যাবে। লেডি রং বুঝতে পারে যে মিস্টার দিং আসলে ভিতরে ভিতরে একটা কিছু রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে, এবং ওই ব্রেসলেটটা দেখার সাথে সাথেই লেডি রং আর কোনো কিছু চিন্তা না করেই তার হাতের জেট পেন্ডেন্টটা সোজা দিংয়ের হাতে দিয়ে দেয়। এতে সবাই অবাক হয়ে যায়, কারণ এটা তো হওয়ার কথা ছিল না। মিস্টার দিংকে পছন্দ করবে লেডি রং, এটা কেউ মানতে পারছে না, কারণ এই সমস্ত ছেলেদের ভিতরে দাঁড়ানো সব থেকে খারাপ মানুষটাই হলো দিং। তাহলে দিংকে কেন সে সিলেক্ট করলো? এদিকে দিং তো অনেক বেশি খুশি হয়েছে, এদিকে ওর দাদিও বুঝতে পারছে না যে দিংকে কেন সিলেক্ট করলো। দাদি কিন্তু অনেক বেশি অখুশি হয়েছে, সবাই অখুশি হয়েছে। এদিকে আমরা মিস্টার হেকে দেখতে পাই। মিস্টার হে এখন দাদির সামনে এসে বলে, দাদিমা, আপনি যদি কিছু মনে না করেন, তবে আমি আপনার পঞ্চম নাতনিকে বিয়ে করতে চাই, মানে অন্ধ ইউয়ানশিকে বিয়ে করতে চাই। এটা দেখে সবাই আরো বেশি অবাক হয়ে যায়। যাই হোক, এদিকে খুব মন খারাপ হয়ে গিয়েছিল ফুসেংয়ের। ফুসেং নিজের রুমে এসে বসে থাকে আর বলে, নিশ্চয়ই লেডি রঙের মনে কিছু চলছে, নিশ্চয়ই কোনো একটা রিজন আছে মিস্টার দিংকে পছন্দ করার পিছনে। কিন্তু সে আমাকে কথা দিয়েছিল, আমাকে যে প্রমিস সে করেছে সেই প্রমিস তো আমি কখনোই ভাঙতে দিব না। লেডি রং, আপনি যেই প্রমিস আমাকে করেছেন সেই প্রমিস থেকে আপনি কখনোই সরে যেতে পারবেন না, আর সেটার নিশ্চয়তা আমি দিব। এটার সাথে সাথেই প্রথম পার্টের গল্প শেষ হয়ে যায়। তো কেমন ছিল প্রথম পার্টের গল্প তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ড্রামাটা একটু অন্যরকম, আর যারা টি লাভার আছে, মানে চা খোর, তারা তো এই ড্রামাটা অনেক বেশি পছন্দ করবে, কারণ এখানে চা নিয়ে অনেক গল্প গুজব আছে আর কি। আমার ড্রামাটার কাহিনী একটু অন্যরকম লেগেছে, তবে ড্রামার গল্পটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এখানে আমার পছন্দের হিরো আছে বলেই আমি এই ড্রামাটা এক্সপ্লেন করে আপনাদের সামনে নিয়ে এসেছি, কারণ মিং হাওকে আমার অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া এই ড্রামাটা বেশ সুন্দর হবে আশা করছি। আমি এখনো পর্যন্ত 15টা এপিসোড দেখেছি আর 10টা এপিসোড এখানে এক্সপ্লেন করেছি। আই হোপ সামনের এপিসোডগুলো আপনাদের ভালো লাগবে। তো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, যারা চ্যানেলে একেবারে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের পার্টে।